আমার বাসার লোকজনই বলতে কি করছো, টাকা নষ্ট করতেছো, এটা দিয়ে কি হবে। তার মানে কি এটা শুধু দেখতেই ভালো লাগে, খেতে কেমন হয়? কুকিং শোয়ে রান্না আসলে খাওয়া যায় না বা এরকম। বাসায় রান্না করলে ওটা এত চকচকে থাকে না কেন? রান্না করছি, এই বাবুর্চি ভাবি কেমন আছেন? বাবুর্চি থেকে কুলিনারি এক্সপার্ট। হ্যাঁ, আমি যখন গিয়েছিলাম আমার হাত পা প্রথমে একটু ঠান্ডা হয়ে যাচ্ছিল। রান্নাটা ভালো লাগার কারণ কি? কেউ কখনো শুনেছেন লিখে যে আই ওয়ান্ট টু বি শেফ? ছোটবেলা থেকে শেখানো হয় যে মেয়েদের কাজটাই হচ্ছে রান্না বান্না। ইউটিউবে যেটা 5 মিনিটে দেখানো হয় আমি এটা 5 ঘন্টায় শেখাই। চ্যালেঞ্জ ফেস করেন কোনটাতে সবচেয়ে? চ্যালেঞ্জ কিন্তু হট কিচেনে। যে কোনো একটা মিডিয়ায় কুকিং শো মানেই হচ্ছে নাদিয়া নাতাশার একটা কল থাকেই, কিন্তু কুকিং শো এর রান্না কি খাওয়া যায় আপা? অবশ্যই খাওয়া যায়, কিন্তু অনেকে যে বলে শুধু এটা দেখার জন্যই। এটা আসলে ডিপেন্ড করে যে কোন শোয়ের টাইমিং কতটুকু বা কে রান্না করছে এর উপর ডিপেন্ড করছে। সো সেই শোয়ের ফরম্যাট অনুযায়ী আমরা বেশিরভাগ কুকিং শো আমি যেটা করি বা অ্যাজ এ শেফ যারা করেন মোস্ট অফ দ্য কুকিং শো রান্নায় কিন্তু খাওয়া যায়। এই আলাপটাই আমরা শুনবো, তার আগে একটু ইন্ট্রোডাকশন দিয়ে আসি। ওকে, হ্যালো, ওয়েলকাম টু হার স্টোরি। সঙ্গে আছি আমি রুকাইয়া জহির এবং আমার সঙ্গে আজকে আছেন একজন শেফ, নাদিয়া নাতাশা। তিনি সেরা রাঁধুনি 2021, সুপার শেফ 2018-তে দ্বিতীয় রানার্স আপ, এবং তার এই সব প্রতিযোগিতার গল্প ছাড়াও তিনি আসলে যে কোনো জায়গায় রান্নার শোগুলোতে তাকে খুব পরিচিত মুখ হিসেবে আমরা দেখতে পাই। এবং সবচেয়ে বড় কথা, তিনি শুধু যে রান্নার শোতে পরিচিত মুখ তা নন, উনি কিন্তু রান্নার যে কম্পিটিশনগুলো হয় সেগুলোর জাজ হিসেবেও কাজ করে থাকেন। তার গল্পই আজকে শুনবো। আর ওয়েলকাম টু হার স্টোরি। ওয়েলকাম আপা। থ্যাংক ইউ আপু, কেমন আছেন? ভালো আছি। এবং আপনাকে কতদিন পর আমাদের দেখা হলো বলেন তো? আমার কাছে মনে হয় 1.5 বছর, 1-1.5 বছরের মতো হবে। 1.5 বছর। বেশ, আমি প্রথমে একটু আপনার কাছে জানতে চাই যে এই কুরবানির ঈদ চলে আসছে, মানে ঈদুল আজহা, এখন খাওয়া দাওয়ার মহোৎসব বাংলাদেশে শুরু হয়ে যাবে একদম। মানে এই সময়টাতে আবার গরমও কিন্তু পড়ছে, বেশ গরম। এই গরম থেকে বাঁচার জন্য কি কি রেসিপি করা যায় যে খুব একটা গরম লাগবে না, আবার মানে রান্না মানেই তো গরমে সিদ্ধ হয়ে যাওয়া, খুব চটপটে কি কি করা যায়? আমার কাছে যেটা ফার্স্ট মনে হয় যে কোরবানি ঈদ বলি বা আমরা যখন কোনো অকেশনে যাই সবারই ফার্স্ট চয়েস থাকে আসলে গরুর মাংস, খাসির মাংস। তো এগুলো কোনোটাই আপনি আসলে খুব বেশি যে হেলদি আমরা বলবো না, তারপরও যদি হেলদি ওয়েতে রান্না করা যায় কিছুটা হলেও কিন্তু আপনি স্বস্তিটা পাবেন, যেটা বলছিলাম। তো সেই ক্ষেত্রে আমরা যেমন ভুনাটা খেতে পছন্দ করি, কালা ভুনা, মেজবান, ওগুলো যদি আমরা অ্যাভয়েড করি, একটু স্টুতে যাই, একটু স্যুপের টাইপের কোনো ফুডে যাই, সেই ক্ষেত্রে গরমে কিছুটা হলেও আপনাকে আমার মনে হয় স্বস্তিটা দিবে। তো আমরা আসলে আমাদের কনসেপ্টটা একটু চেঞ্জ করতে হবে। আমরা সুস্বাদুও রাখবো প্লাস সাথে হেলদিও যেন থাকে। কম তেলে রান্না করা বা একটু বেশি পানি দিয়ে রান্না করা, তেলটাকে একটু অ্যাভয়েড করা, যেহেতু আসলে মিটে অলরেডি তেল থাকে। তো সেই জায়গা থেকে যদি একটু আমাদের রান্নার পদ্ধতিটা আমরা চেঞ্জ করি, আমার কাছে মনে হয় আমরা হেলদি ফুডটা ইজিলি নিতে পারি অনেক ক্ষেত্রেই। স্টুর কথা বলছিলেন, একটু সোপি টাইপের খাবারের কথা বলছিলেন, কিন্তু আমরা দেখতে পাই যে কুকিং শোগুলোতে এত চাকচিক্যময়, এত চমকদার খাবার, চটকদার খাবার দেখা যায়, কিন্তু বাসায় রান্না করলে ওটা এত চকচকে থাকে না কেন? প্রথমত হচ্ছে আমরা যখন বাসায় রান্না করি একটা রেসিপি তখনই পরিপূর্ণ হয় যখন আপনি পরিপূর্ণ ইনগ্রেডিয়েন্টসগুলো ব্যবহার করছেন। আমরা কুকিং শোতে দেখি কি তারা কিন্তু প্রত্যেকটা ইনগ্রেডিয়েন্টস পারফেক্টলি দেওয়ার ট্রাই করে। সো আমরা যখন বাসায় করি আমাদের একটা কনসেপ্টই থাকে যে বাসার মতো করে করি। যখন আমরা বাসার মতো করে করতে যাই ইনগ্রেডিয়েন্টসগুলো হয় কি চেঞ্জ হয়ে যায় কিছুটা। যে আমার আসলে আরেকটা ব্যাপার হয় যে আপনি খুলনায় বা রাজশাহীতে যেটা পাচ্ছেন, মানে যে অ্যাভেলেবেল ইনগ্রেডিয়েন্টস, সেটা কিন্তু আমরা ঢাকায় পাচ্ছি না। আবার ঢাকার যে ইনগ্রেডিয়েন্টস যেগুলো হয়তো আমরা ইম্পোর্টেড অনেক ইনগ্রেডিয়েন্টস থাকে, ওইটা আবার খুলনাতে পাওয়া যায় না। এটা একটা ব্যাপার। আর আরেকটা আমাদের মাথায় থাকে আমরা সবসময় সাবস্টিটিউট দিয়ে কিছু রান্না করব। তো সাবস্টিটিউট যখন আমরা ইউজ করছি তখন আসলে প্রপার রেসিপি ফলো যদি আমরা না করি সেক্ষেত্রে আসলে কখনোই ওই যে কুকিং শোর যে রান্নার চেহারা ওইটা আসবে না। আরেকটা ব্যাপার থাকে, লাইটিংয়ের একটা ব্যাপার থাকে। শোয়ে যেভাবে আমরা ফটোগ্রাফি করি বা ভিডিওটা করি, বাসার কিন্তু আসলে ওভাবে করা হয় না। আমি নিজে যখন করি, যখন ছবি তুলতে যাই অনেকবার চেঞ্জ করি, অ্যাঙ্গেল চেঞ্জ করি, লাইটিং, তো ওইটাও কিন্তু একটা এফেক্ট ফেলে যে আমরা ফুডটা আসলে দেখতে কেমন লাগবে। তার মানে কি এটা শুধু দেখতেই ভালো লাগে, খেতে কেমন হয় না, এটা আসলে আপনি যেটা শুরুতে বলা হচ্ছিল যে কুকিং শোয়ে রান্না আসলে খাওয়া যায় না বা এরকম না, আসলে আমি যতগুলো কুকিং শো করেছি মোস্ট অফ দাই, আমি সবগুলো বলবো না, বাট মোস্ট অফ দাই কিন্তু খাওয়া যায়। এবং ক্যামেরার পিছনে কিন্তু অনেকেই থাকে আমাদের যারা আমরা কাজ করি মিডিয়াতে, সো সবাই কিন্তু টেস্ট করে এবং আমি জানি আপনিও ছিলেন। একদমই, আমি এটা বলতে যাচ্ছিলাম যে আমি আপনার খাবার টেস্ট করেছি এবং খুবই মজার। হ্যাঁ, সো এটা এরকম কিন্তু কম শো আছে যেটা আসলে আমাদের টাইম দেয়, আসলে এটা ডিপেন্ড করে শোয়ের টাইমিংয়ের উপর, তাদের ফরম্যাটের উপরে। সো আমাদের যদি টাইম দেওয়া হয় যে এই টাইমের ভিতর
শেষ করবেন, সেক্ষেত্রে আমরা কিন্তু প্রপার কুক করে একদম পারফেক্টলি করে দিতে পারি। সো এটাও একটু কিছু জায়গায় আসলে আমার টাইম কনজিউম করার জন্য হয়তো প্রসেসটা দেখাই, বাট পারফেক্টলি কুক হয় না, এটা হতে পারে। বাট একদম যে খাওয়া যায় না বিষয়টা তা না। পারফেক্টলি কুক হয় না যেমন বলছিলেন, তেমনি কুকিং শোতে আসলে রান্না হচ্ছে, রান্না হওয়ার পরে অনেকগুলো পর্ব থাকে, যেমন রান্না হওয়ার পরে আসলে শোটা ক্লোজ করা, শোটা শেষ করা, তারপরে ওইটার আবার ফটোগ্রাফি করা। ইভেন আমরা যখন কাজ করছিলাম তখন আমাদের থাম্বনেইলের জন্য আলাদা করে ছবি তুলতে হয়েছিল, খাবার নিয়ে পোজ দিয়ে ছবি তুলতে হয়েছে, মনে আছে নিশ্চয়ই আপনার? তো তার ততক্ষণে খাবারটা ঠান্ডা হয়ে যাচ্ছে, তো সেই খাবারের টেস্টটা কি আগের মতো থাকে? না, আসলে রান্নাটা ডিপেন্ড করে যে আপনি আসলে কোন ফুডটা, হট সার্ভিস যায় কিছু ফুড যেটা আসলে আপনাকে হটই সার্ভ করতে হবে। যেমন স্যুপ, মোস্ট অফ দ্য স্যুপে কিন্তু আমরা কি করি, হটই একদম সার্ভ করতে হবে। বা পাস্তা বলি বা স্টেক, এগুলো আসলে আপনি যখন 1 ঘন্টা পর টেস্ট করবেন, অবভিয়াসলি আপনি 50% টেস্টই লেস হয়ে যাবে। তো আমাদের ডিপেন্ড করতে হবে যে আসলে আমি যখন সাথে সাথে সার্ভ করছি, ওইটার টেস্টের সাথে যদি আমি 1-2 ঘন্টা পরে টেস্ট করি, কখনোই এক সেম হবে না। তো ওইটা মাথায় রেখে আমাকে টেস্টটা করতে হবে, এটা একটা ইম্পর্টেন্ট ব্যাপার। বেশ, কতক্ষণ পর্যন্ত খাবারের টেস্টটা আসলে অথেন্টিক বা ঠিক যেমনটা চাই তেমন থাকে? আমার কাছে মনে হয় যে বেশি যেই খাবারগুলো হট সার্ভিংয়ে যায়, সর্বোচ্চ 20 মিনিটের ভিতর যদি আপনি টেস্ট করেন, বা 20 থেকে 30, এরপরে আসলে ফুডের টেম্পারেচারটা নেমে যায়। তখন ফুড ভ্যালুটাও মানে যে থাকে ওইটাও কমতে থাকে আস্তে আস্তে। তো তারপরে আসলে ওই টেস্টটা আপনি কয়েকবারই দেখা যায়, যখন আমি রিহিটও করি সেম টেস্ট আসলে ওভাবে কখনোই আসবে না, যেটা সাথে সাথে যে টেস্টটা পাওয়া যায়। সো সবচেয়ে বেটার হয় আপনি সাথে সাথে সার্ভ করেন গেস্টকে, ওইটা অ্যাকচুয়াল টেস্টটা পাবে তখন। এইটা গেল সাথে সাথে সার্ভ করার বিষয়টা, কিন্তু কোন খাবারটা আছে যে একটু রেখে দিয়ে রেস্টিং পিরিয়ড দিয়ে এভাবে সার্ভ করতে হয়? এরকম কি কি খাবার আছে? আমরা মোস্ট অফ দ্য ডেজার্টের কথা যদি বলি, আপনি মোস্ট অফ দ্য ডেজার্ট আইটেমই সব কিছু আপনি রেস্ট দিয়ে একদিন পরও সার্ভ করতে পারেন। তো ওইটা আমাদের মানে সেফ জোন যারা একদম ডেজার্ট নিয়ে কাজ করি। বাট হট ফুডের ক্ষেত্রে যেটা আমরা বলি যে একদম ইনস্ট্যান্ট সার্ভ করতে হয়, বা স্টার্টার যেগুলো, অ্যাপিটাইজার যেগুলো, এগুলো আসলে ওরকম রেস্টিং টাইমটা দিয়ে সার্ভ করার খুব কম আইটেম আছে। বেশিরভাগই হচ্ছে আপনাকে গরমে গরমে সার্ভ করতে হবে, এবং ওইটার টেস্টটা, রিয়েল টেস্ট আপনি পাবেন তখন। তবে ডেজার্টের ক্ষেত্রে ওই যে বললাম, ডেজার্ট অ্যাকচুয়ালি আমাদের এমনও ডেজার্ট আছে যেটা হচ্ছে একদিন পরে বেশি ভালো লাগবে খেতে, বা 6 ঘন্টা রেখে দিলে ফ্রিজে, দেন ওটার টেস্টটা আসে। তো সেক্ষেত্রে ডেজার্টগুলো আমি বলবো যে একটু পরে করলে বেটার হয়। রিয়েলিটি শোগুলোতে বা কুকিং শোগুলোতে আমরা দেখি যে খাবারটাকে সার্ভিংয়ের উপর একটা মার্কিং থাকে, এবং অনেক সুন্দর করে সার্ভ করা হয়। তো এইটা আসলে কতটা জরুরি? আসলে আমরা যেটা বলি, ছোটোবেলা থেকে কিন্তু শুনে এসেছি একটা কথা যে আগে হচ্ছে দর্শনধারী, তারপর হচ্ছে গুণবিচারী, এরকম একটা সামথিং। তো আমার ফুডটা আসলে আমরা নর্মালি কিন্তু চোখ দিয়ে আগে খাই, পরে তো আসলে আমরা মুখ দিয়ে খাচ্ছি বা টেস্ট করছি। তো আমার যদি ফুডটা দেখতেই ভালো না লাগে, ফুড যতই টেস্টি হোক, আমি কিন্তু নিজেও টেস্ট করার আগ্রহটা হারাই ফেলি যে খাবো, এটা দেখতেই তো ভালো লাগছে না। বাট যখন আপনার সামনে একটা খুব সুন্দর করে ডেকোরেটেড ফুড থাকবে, অবভিয়াসলি আমার মনে হবে যে আমি একটু টেস্ট করি, এটা খুবই জরুরি এর জন্য। আর যখন একটা মানুষ, আমি তো সবসময় চিন্তা করি কি যে আমার গেস্টকে আমি খাওয়াবো ফুডটা, সো গেস্টের স্যাটিসফ্যাকশনের ব্যাপার থাকবে, সে দেখে যাতে স্যাটিসফাই হলো যে না, আমি এটা পে করেছি, আমার সামনে এরকম একটা ফুড আসছে। তো ওই চিন্তা যদি করি, অবশ্যই 100% আমাকে ফুডটা দেখতে যেমন সুন্দর হতে হবে, টেস্টিও হতে হবে, দুটোই ব্যালেন্স থাকতে হবে। আপনি ফুড ফটোগ্রাফির কথা বলছিলেন, ফুড ফটোগ্রাফির জন্য তো আসলে এই সার্ভিংটা ইম্পর্ট্যান্ট। তো ফুড ফটোগ্রাফির জন্য মোস্ট অফ দায়, তবে সেক্ষেত্রে অনেক ক্ষেত্রে আমাদের যেটা হয়, ফুড ফটোগ্রাফি যখন আমরা করি একদম 100% যদি কুক করে আসলে ফটোগ্রাফিটা করা হয়, সেই ক্ষেত্রে ফুডের যে চেহারাটা হয়, ওইটা আসলে ফটোগ্রাফিতে খুব একটা ভালো আসে না। এটা টু বি মানে অনেস্ট, এটা সবাই করে। তো সেক্ষেত্রে আমরা অনেক ক্ষেত্রে দেখা যায় একটু হাফ ডান করে ফটোগ্রাফিটা করি। এইটাই আমি জানতে চাচ্ছিলাম যে সুন্দর দেখানোর এক্স্যাক্টলি এখানে আমরা সিক্রেটটা কি আসলে? এটা একটু কাজ আমাদের আসলে সবারই করতে হয়, যেহেতু সৌন্দর্যের ব্যাপার চলে আসে ফটোগ্রাফির ক্ষেত্রে। তো দেখা যায় যেমন ভেজিটেবল আমরা যখন করছি, যখন কুক করছি, সটে করছি, তখন দেখা যায় আমরা যখন নিজেরা খাওয়ার জন্য করছি একটু বেশি টাইম দিয়ে করছি, বাট যখন ছবি তোলার জন্য, ছবি তোলার জন্য, বাট কুকিং শোর জন্য না। কুকিং শো যেহেতু মানে জাজরা টেস্ট করে, সো ওইখানে আমাদের আসলে এই কারচুপিটা করার সুযোগ নাই। বাট অনলি ফটোগ্রাফির ক্ষেত্রে আমরা একটু হয়তো সার্ভ করে দিই যে না, দেখতে আমার ছবিটা ভালো আসবে, এটা ট্রু। এই ফটোগ্রাফির জার্নিটা কবে থেকে শুরু হলো? আমার ফটোগ্রাফির জার্নিটা শুরু হয়েছে 14 সাল থেকে। তাও অ্যাকচুয়ালি বলা যায় যে আসলে আমি খুব একটা মানে শিখে আসি নাই। আমি 14 সালে যখন দেখা যাচ্ছে বিভিন্ন ফেসবুক গ্রুপে থেকে সবাই ছবি তুলতো, ওইটা দেখে ইন্সপায়ার হই। তো দেন হচ্ছে আমি ফোন থেকেই ফটোগ্রাফি করা শুরু করি। তো করার পর আস্তে আস্তে মনে হলো যে না, আমি কাজটাই খুব ইন্টারেস্ট ফিল করছি, এবং আমি পেপারে দেখা যাচ্ছে অনেক পেপারে ছবি দেওয়া শুরু করলাম, ফটোগ্রাফি করি, ওগুলোই লেখালেখি শুরু করলাম ফুড নিয়ে।
ওখান থেকে আসলে স্টার্টিং, এবং এখনও স্টিল করি। এখনও মনে হয় যে একটু সুন্দর করে সাজিয়ে ছবি তুলি, ওইটা আসলে একটা ভালো লাগা কাজ করে এখন, অনেক দিন যেহেতু হয়ে গেছে। পত্রিকায় লেখা শুরু করলেন কবে থেকে? পত্রিকা লেখা শুরু হয়েছে 15 থেকে। 15তে ভোরের কাগজে ফার্স্ট আমার লেখা ছাপা হয়, দেন আস্তে আস্তে এখন বাংলাদেশে মোটামুটি সব কয়টা ম্যাগাজিনে বা পত্রিকায় আমার লেখা গিয়েছে বা রেসিপি গিয়েছে। এই রেসিপিগুলো যখন আমরা বাড়িতে ট্রাই করতে যাই, একদম এক্স্যাক্ট রেসিপি তো ফলো করা যায় না, তখন আসলে কি করার? বা ইনগ্রিডিয়েন্টও মানে যেসব উপকরণ লাগে সেগুলো আসলে সব কিছু তো হাতের কাছে থাকে না। সেখানে একটা হয় কি, ওই যে একটু আগে বলেছিলাম যে টেস্টে একটু হেরফের হয়ে যায়। ইনগ্রিডিয়েন্টস আসলে খুব ইম্পর্টেন্ট একটা ব্যাপার। দেখা যায় খুব সামান্য একটা ইনগ্রিডিয়েন্টস হয়তো আপনার 5 গ্রামই লাগছে, বাট ওইটাই আসলে টেস্টটা চেঞ্জ করে দেয়। তো ওই জায়গায় যদি পারফেক্ট টেস্ট আনতে চান, আপনাকে ইনগ্রিডিয়েন্টস লাগবে। তারপরও আমরা যারা রন্ধন শিল্পী বলেন বা শেফ যারা বলি, তারা সবসময় একটা সাবস্টিটিউট চিন্তা করে নিই। আমরা যখন কাজ করি যে হয়তো নাই, এমার্জেন্সি আমাকে কাজ চালাতে হবে বা ওই কাছাকাছি টেস্ট আনতে হবে, তখন আসলে একটু যারা পড়াশোনা করছি বা এই নিয়ে তো করি কি সাবস্টিটিউট কিছু চিন্তা করি যে ওইটার কাছাকাছি কী টেস্ট দেওয়া যায়। তো ওইটা যদি আপনি ইউজ করতে পারেন, আমার মনে হয় টেস্ট চলে আসে। কিন্তু পার্সোনালি আমার কথা আমি বলতে হ্যাঁ। পারি, আমার রান্নাবান্না একদমই ভালো লাগে না, আচ্ছা। জাস্ট খাওয়ার জন্য রান্না করতে হয়, ওইটুকু আমি করি। হুম। তো আপনার এই জিনিসটা তো নিশ্চয়ই ভালো লাগে, কিন্তু কেন, মানে রান্নাটা ভালো লাগার কারণ কি? আচ্ছা, আমি যদি বলি রান্না ভালো লাগার, আমার আসলে কখনোই মাথায় ছিল না যে আমি এই প্রফেশনে আসবো বা এটাকে প্রফেশনে নিবো আর কি। আমি যখন মাস্টার্স কমপ্লিট করেছি, তো নর্মালি হয় না যে অনার্স মাস্টার্স ফার্স্ট ক্লাস পেয়েছি, একটা জবের জন্যই অ্যাপ্লাই করবো, এরকম একটা মাথায় থাকে। তো ওই টাইমে আমারও ছিল, আমার বাসা থেকেও বলা হচ্ছিল যে জবের জন্য ট্রাই করো, বাট আমার তখন মাস্টার্স কমপ্লিট করতে করতে আমার বেবি হয়ে যায়। সো বেবি যখন ছোট ছিল, তো আমার আসলে টাইমে সম্ভব ছিল না যে একটা জব করবো, বা যেহেতু দেখার কেউ ছিল না। তো আমি ফেসবুকে স্ক্রোলিং করতে করতে দেখা যায় না যে অনেকে ফুডের ছবি দিচ্ছে, আমার ভালো লাগছে, আমি ট্রাই করছি। তো ওই ভালো লাগা থেকে আসলে কাজটা করা। তো একটা সময় হয়েছে কি, মানে এটা আমি যদি বলি 10 বছর আগের কথাও চিন্তা করি, ওই টাইমে আসলে আপনাকে ফুডটাকে নিয়ে কাজ করছেন, এটাকে আসলে কেউ ভালো চোখে বা এটাকে আসলে অ্যাপ্রিসিয়েট করার মতো কেউ ছিল না। আমি যখন 14-15 সালে শুরু করেছিলাম, তো যখন শুরু করতাম বাসায় করতাম, আমার বাসার লোকজনই বলতে, কী করছো, টাকা নষ্ট করতেছো, এটা দিয়ে কী হবে, মানে একদম সিরিয়াসলি কথা এটা হতো, মানে আমার বাসার লোকজনই বলতো। ইভেন সবচেয়ে খারাপ লাগতো যেটা, যখন আমি এগুলো করছি, আমার ফ্রেন্ডরা দেখা যাচ্ছে জব করছে, তারা হয়তো ফেসবুকে ইনবক্স করছে, আরে কী করিস, চাকরি বাকরি কিছু করিস নাই, মানে তখন আসলে হতো না যে একটা মানে ইতে চলে যেতাম যে ডিপ্রেশনে, যে আসলে কী করছি। তো এটা করতে করতে যখন কুকিং শোগুলো আসলো, তখন আমি নিজেই উইলিংলি আমার মনে হলো যে আমি ট্রাই করি, যে আমি যেহেতু বাসায় এতদিন ধরে, আমি ততক্ষণে কিন্তু কোনো ট্রেনিংয়ের মধ্যে দিয়ে যাইনি। তো যখন কুকিং শোতে গেলাম এবং ভালো একটা রেসপন্স পেলাম, সবাই ইন্সপায়ার করলো যে না আপনি পারেন, তখন মনে হলো যে হয়তো মেবি এটাই আমি পারি। তো এই যে শুরুটা হলো, তখন থেকে আসলে আমার কাছে মনে হচ্ছে এই কাজটাই আমি পারি। মানে হয়তো আমি নিজেকে ডিসকভার করতে একটু টাইম নিয়ে নিয়েছি, বাট এটা আমার ভালো লাগার জায়গা শুরু হয়েছে। আমি যে বললাম ছবি তোলা শুরু করেছি বা কম্পিটিশনে যাওয়া শুরু করেছি, তবে আমি ছোটোবেলা থেকে হয়তো যে বাসায় টিভিতেও যে সিদ্দিকা কবিরের রেসিপি হতো ম্যামের, তারপর হচ্ছে কেকা ফেরদৌসী ম্যামের রেসিপিগুলো আসতো, নকশা জমাতাম আমি, নকশায় যে ছোটো ছোটো রেসিপিগুলো, ওগুলো ট্রাই করতাম। তো মোস্ট অফ দ্য ডিজাস্টার হতো, টু বি অনেস্ট। তো তখন হচ্ছে আমার আব্বুকে মোস্ট অফ দ্য টাইম থাকে না যে খাওয়ানো কাউকে, তো আমার আব্বুই খেতে এবং বলতে খুব মজা হয়েছে। ওইটা মনে হয় সব বাবারাই বলে, মেয়ে যা রান্না করুক ওইটা খুব মজা। তো ওইটা খেয়ে মনে হতো যে আব্বু যখন বলছে খুব ভালো, তার মানে আমি খুব ভালো রান্না করি, বাট আসলে ওটা কিছুই হতো না। তো এখন ওই ভালো লাগাটা আসলে কাজ করেছে মেবি, তাই হয়তো ওইটা করতাম। তখন আসলে ক্লাস 8-9 পড়তাম, তখন থেকে আমার শুরুটা আর কি, হাতে করে একটু একটু করে। আর বিয়ের পর হয়েছে আমার শাশুড়ি দুর্দান্ত রান্না করে, সো ওনার কাছ থেকে অনেকটা আমি শিখেছি। শেখার পর মনে হলো যে না আমি আসলে কাজটা পারি এবং আমাকে দিয়ে অন্য কিছু আসলে হবে না, হলে এই রান্নাটাই হবে। আর যেহেতু একটা রিকগনাইজেশন চলে আসার পর আমি মনে হয়েছে যে না আমি আসলে এই জায়গাটা এখন বিলং করি, যে আমি আসলে এটা নিয়ে কিছু কাজ করতে পারছি। এই রিকগনাইজেশনটা কবে এলো প্রথম? ফার্স্ট এসেছিল 2018-এ, মানে আমি যখন রূপচাঁদা সুপার শেফ নামে একটা কম্পিটিশন হতো এনটিভিতে, ওখানে গেলাম এবং ওখানে আমি একদম নিউ। তখন আমার কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা ছিল না। তো যখন আমি যাই, ওখানে যাওয়ার পর আসলে মনে হচ্ছিল সবাই এত শিখে টিকে আসছে, আমি তো ফার্স্ট টাইম কিছুই পাই না। বাট ওই কম্পিটিশনে আমি থার্ড হই, মানে সারা বাংলাদেশে। তো ওইটার পরে মনে হয়েছে না আমার কিছু মধ্যে তো আছে নিশ্চয়ই, নাহলে আমি কীভাবে পারলাম। তারপর থেকে আমি শেখাটাও শুরু করেছি, এবং যেহেতু একটা পরিচিতি চলে এসেছিলো তখন, তারপর আমি নিজে নিজে শেখানোও শুরু করেছি। আমি ছিলেন কোথায়? আমি যেহেতু আমি খুলনায় থাকি, তো আমি ঢাকায় এসে শিখে যেতে হতো আমাকে। আমার বাচ্চা তখন 5-6 বছর বয়স, তাকে রেখে টাইম নিয়ে ঢাকায় আসতাম, কোর্স করতাম, আবার যেতাম, অথবা আম্মুর কাছে রেখে
বেশ কিছু দিনের জন্য, যে তুমি দেখাশোনা করো, আমি একটু কাজ করি। অবশ্য বাবা মার সাপোর্টটা অনেক বেশি দরকার ছিল, তা আমার ওই ফ্যামিলি থেকে ওই সাপোর্টটা ছিল আসলে। ওইটা করে শিখে যেতাম এবং তারপর আস্তে আস্তে নিজে প্র্যাকটিস করতাম এবং নিজেও শেখানো শুরু করেছি। 19 সাল 19-এর শেষের দিকে আমি নিজে শুরু করেছি এবং আমার বাসায় একটা কুকিং স্কুল আছে, সিম্পল কুকিং বাই নাতাশা নামে। বাট ওইটাও একটা মজার ব্যাপার আছে। ওইটা আসলে আমি যখন ওপেন করি পেজটা, সেটা হচ্ছে 2015 সালে। জাস্ট শখের বসে থাকে না যে নিজের রেসিপিগুলো একটু লিখে দিব। বাট ওইটা এই মুহূর্তে যদি আমি দাঁড়িয়ে বলি, ওইটা আমার বিজনেস পেজ এবং ওইটা থেকে আমি রেগুলার ক্লাস নেই এবং ওইটা আমার রিকগনাইজেশন হয়ে গেছে। ওইটাই যে আমাকে চেনে, সিম্পল কুকিং বাই নাতাশার। তো ওইটা আসলে আমি কখনো ভাবিই নেই যে এই পেজটা থেকে আমি এভাবে আসলে কখনো কাজ করবো বা এটা থেকে মানুষ আমাকে চিনবে। তো ওই ধারণা থেকে আসলে যে কিছু হবে না বা এই প্রফেশনে কিছু হবে না, এটা আসলে ভুল। যেটা যার যে জায়গায় আমার কাছে মনে হয় যে প্রফেশন প্যাশন থাকবে, ওইটাকে প্রফেশন হিসেবে নিলে মনে হয় ভালো করবে সবাই। একদমই তাই। এবং আমরাও চাই যে আসলে প্যাশন, এখন বলা হয় যে কোথায় পড়াশোনা করেছে, মানে একজন মানুষকে দেখলেই জিজ্ঞেস করা হয় যে আপনি কোথায় পড়াশোনা করেছেন। তো কেউ যদি বলে হ্যাঁ আমি অমুক জায়গায় পড়াশোনা করেছি। বাংলাদেশের ক্ষেত্রে এত ওভার পপুলেটেড, আমরা আসলে চাইলেও কিন্তু পারি না যে আমার এই জায়গাটায় প্রয়োজন, আমি ওই জায়গাটায় পড়াশোনা করব। অনেকেই কিন্তু পারে না এবং অনেকের আবার পারিবারিক একটা এক্সপেকটেশন থাকে যে হ্যাঁ তুমি এই সাবজেক্টে পড়ো, Exactly. সেটাও পড়তে হয়। কিন্তু ক্যারিয়ারের ক্ষেত্রে দেখা যায় যে অনেকে এসে তার প্যাশনটাকে চুজ করে এবং সেটা অনেকে ভালো করে, আবার অনেকে হয়তো সেটা করতেও পারে না। কিন্তু যে করতে পারে তার ক্ষেত্রে কিন্তু এটা আসলে সুপার কাজ করে। একদম, মানে আমি নিজেকে দিয়ে বুঝি। মানে আমার হাজব্যান্ড চেয়েছিল যে আমি কোনো স্কুলে টিচার হই বা প্রাইমারি। আমার কাছে সবসময় মনে হতো আমি সামনে যে পড়াবো, কি পড়াবো, মানে এইটা একটা ভয় কাজ করতো। বাট আফটার দ্যাট দেখেন আমি কিন্তু এখন টিচারই বা ট্রেইনার বলতে পারি আমি যেহেতু। বাট আমার কিন্তু ওই প্রফেশনেই আছি, বাট আমার সাবজেক্টটা ভিন্ন। আমি হয়তো কুকিং মানে ফুড অ্যান্ড বেভারেজ বা কুকিং বা বেকিং শেখাচ্ছি, বাট এখন কিন্তু আমি এনজয় করছি। দ্যাট মিনস আমার ভালো লাগাটা ওইটাই ছিল, আমি এটা এনজয় করছি, আমি পারছি এখন, আর কিন্তু আমার ভয় লাগছে না। সো এটা একটা ব্যাপার যে আপনি আসলে যেটা ভালোবেসে করবেন ওইটা অনেক দ্রুত আমার কাছে মনে হয় যে ডেভেলপমেন্টের জায়গা আছে। আমি নিজে শুনেছি আমাকে নিয়ে টিচ করা হতো। আমি যখন বাচ্চাদের স্কুলে যেতাম, আমার বাচ্চার স্কুলে হয়তো আমাদের থাকে না যে ভাবিস গ্রুপ থাকে বা ফ্রেন্ডদের গ্রুপ থাকে, তো রান্না করছি, এই বাবুর্চি ভাবি কেমন আছেন, বা এটা কিন্তু শুনতে হয়েছে আমাকে স্টার্টিং যখন হয়েছে, এই আমাদের বাবুর্চি, মানে মজা করে হোক বাট কিন্তু শুনতে হয়েছে আমাকে। সো এখন কিন্তু তারাই বলে যে না আপনাকে খুব নিয়ে প্রাউড ফিল করি, বা এই প্রফেশনে আছেন, এত দূর গিয়েছেন। তো এই জিনিসটা আসলে নিজের ভিতর যদি আপনি নিতে পারেন যে না আমি আসলে কিছু করে দেখাবো বা আমার এটাই ভালো লাগে, আমি এটাই কিছু করব, তো আসলে হয়তো সম্ভব আমার কাছে। এই যে বাবুর্চি থেকে কুলিনারি এক্সপার্ট, হ্যাঁ, আপনি বলছিলেন সুপার শেফ থেকে শুরু, হ্যাঁ। তারপরে আর কোন প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন, আর তারপরে আস্তে আস্তে টিচিংয়ে আসা কিভাবে? আচ্ছা, আমি যখন সুপার শেফ থেকে আসলাম তখন তো আসলে একটা রিকগনাইজেশন হয়ে গেছিলো অলরেডি, যেহেতু আসলে বিভিন্ন মিডিয়া কভারেজ হয়েছিল। তো ওটার পরে সবাই আসলে বলতো যে আপনি কিছু শেখান আমাদের। তো আমার কাছে মনে হচ্ছে আমি আগে নিজে একটু শিখে নেই, দেন শেখাই, কারণ এতদিন তো আমি নিজের থেকে শেখা, কিন্তু কোনো প্রতিষ্ঠানে যে শেখা হয়নি। তো তারপর আমি শেখা শুরু করলাম, করার পরে 18 শেষের দিকে মেবি আমি ছোটো করে একদম বাসায় জাস্ট, তখন আমি ওভাবে না শিখেছেন কোথায় কোথায়? খুলনা, ঢাকাতে যেটা, আবার হচ্ছে লিপিস ফুড ক্যাডেট যেটা আছে ওখানে শেখা হয়েছে, আমার বাণিজ্য একাডেমিতে শেখা হয়েছে, টনিখান ইনস্টিটিউট যেটা, ওখানেও কিন্তু আমি ডিপ্লোমা করেছি। তো সেই জায়গা থেকে শেখার পরে আমার যখন মনে হলো যে আমি এখন একটু শেখাতে পারি, তো একটু একটু করে, আমার মনে আছে আমার ফার্স্ট ক্লাসে ছিল 4 জন স্টুডেন্ট, হ্যাঁ, তো তারাও আবার পরিচিতই, মানে তখন আসলে ওভাবে হয়। এখন কতজন থাকে? এখন 25 জন। হ্যাঁ, সো আমার এর বেশি জায়গা নেই আসলে, যেহেতু আমি বাসায়, সো আমি চাইলেও এর বেশি দেখা যায় পরে 2টা ব্যাচ করানো লাগে, সো 25 জনও হয়। তো এটা হচ্ছে আমার মানে এটা যে চেঞ্জটা হচ্ছে আস্তে আস্তে। তো আমি তখন যখন শুরু করেছিলাম ভয়েই ছিলাম যে আসলে আমি পারবো কি পারবো না। তো যখন আস্তে আস্তে কনফিডেন্স বিল্ড আপ করলো, আমি তখন টনিখান ইনস্টিটিউটে যেহেতু কোর্স করেছি ওখানে আমি জবে জয়েন করি। করতে করতে তখন 2021 সালে, সো ওখানে আসলে তখন রাঁধুনি আবার সেকেন্ড আসলো। তো তখন আসলে আমি মাথায় নিইনি যে আসলে আমি আবার একটা কোনো কম্পিটিশনে যাব। আমাদের কিন্তু একটা বাইন্ডিংস থাকে যে একটা কম্পিটিশন থেকে এসেছি। তো মোটামুটি কেউ তখন আসলে সাপোর্ট করে নাই। সবাই বলেছিল যে একটা কম্পিটিশন থেকে, সেটাও কিন্তু খুব ওয়েল নন কম্পিটিশন, ওখান থেকে এসে আরেকটা কম্পিটিশনে যাবে, সো এটা যদি কিছু না হতে পারো তখন কেমন লাগবে, হয়তো তুমি ওইটাই ভালো করেছো এটাও ভালো নাও করতে পারো, সো তখন কেমন লাগবে, এই ভয়টা আমাকে সবাই দেখাচ্ছিল। বাট আমার হাজব্যান্ড বলেছিল যে যা হওয়ার হবে, না পারলে নাই, তুমি চলে আসবা। ওই কনফিডেন্সটা মনে হয়েছিল কাজ করছে, আমিও বলেছিলাম যা দেখা যাক। আমি গেলাম, প্রতিটা এপিসোডে আমার মনে হতো আমি বাদ হয়ে যাব, পারছি না। তো এটা হচ্ছে 21 সালের কথা। তারপর ওখানে আমি হচ্ছে সেকেন্ড হই। তারপরে আসলে আমার মনে হয় যে আমি কনফিডেন্সটা অনেক বেশি পেয়ে যাই। তারপরে আমি পরবর্তী আরও 2টা সিজন কিন্তু হয়েছে সেরা রাঁধুনি 1429 এবং সিজন 8 যেটা।
ওই দুটাতে আমি কিন্তু মেন্টর হিসেবে দায়িত্ব পালন করেছি। তো ওইটা আমার জন্য মনে হয় বিগ অ্যাচিভমেন্ট যদি আমি বলি, যে একজন পার্টিসিপেন্ট থেকে পরবর্তী সিজনেও মেন্টর হিসেবে কাজ করা আমার জন্য খুব, এটাও সবচেয়ে বড় কথা আমার অভিজ্ঞতা হয়েছে। আমি 1-1.5 মাস যখন থাকি ক্যাম্পে ওখানে, সো আমিও নিজেও শিখি, তাদেরও শেখাই। তো এই যে এখন থেকে 26 সাল এখন, সো আমি 21 থেকে এই 26 5টা বছর আসলে রাঁধুনির সাথে কাজ করার কারণে আমি বলবো যে আমার নিজের ডেভেলপমেন্টও অনেক হয়েছে। আপনি জাজ হিসেবে কাজ করছেন। মানে আমি সেরা রাঁধুনি অডিশন রাউন্ডে যাচ্ছিলাম এবার, মানে যেখানে নিজে অডিশন দিয়েছি, এটাও কথা বলা যেতে পারে। এইটা খুব না মানে খুবই ফ্যাসিনেটিং লাগে না, যে যেই জায়গাটাকে আমার শুরু, সেই জায়গাটায় আমি জাজ হিসেবে কাজ করছি। আমাকে যখন প্রথম বলা হয়েছিল যে আপনি খুলনা জোনে আচ্ছা আপনি জাজ হিসেবে থাকবেন, আমার জাজ থাকবে রীতা ম্যাম এবং নাইমা আশরাফ শেফ। তো রীতা ম্যাম আমার সিজনে ছিলেন, নাইমা আশরাফ ওই সিজনে যোগ হয়েছিল। তো রীতা ম্যাম হচ্ছে আমাদের সবার মানে কি বলবো আর কি, যে একদম মেন্টর যেটাকে বলি। তো উনার পাশে বসে জাজমেন্ট করা এবং ওই চেয়ারে বসে পাশে, এটা আমার জন্য লিটারালি, আমি যখন গিয়েছিলাম আমার হাত পা প্রথমে একটু ঠান্ডা হয়ে যাচ্ছিল। তো আমাকে যখন পুরো টিম বললো যে না কোনো ব্যাপার না, আপনি পারবেন, এবং মানে ওখান থেকে আমাকে বললো যে এটা একটা বড় দায়িত্ব, আপনাকে খুব ভালোভাবেই করতে হবে। সো তখন আমি আসলে কনফিডেন্সটা পেয়েছি। রীতা ম্যাম এত হেল্প করছিল, যেভাবে বলবা, শেফ বলছিল এভাবে বলবেন, মানে এভাবে করবেন। তো তখন আর মনে হয়নি, কিছুক্ষণ একটু হেজিটেট ফিল হচ্ছিল যে এই জায়গায় বসলে আসলে আমিও তো একজন পার্টিসিপেন্ট হিসেবে দাঁড়াচ্ছিলাম এখানে, ফুড নিয়ে এসে কথা বলেছি। তো ওইটা আসলে আমার কাছে মানে অ্যাচিভমেন্টও যেমন আমার অনেক বড় পাওয়া, যে একই প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আমি ওখানেই বসেই জাজমেন্টও করেছি। তারপর আমি আরও অন্য অন্য প্রোগ্রামেও জাজমেন্ট করেছি, বাট ওইটা আমার জন্য সবচেয়ে আলাদা এবং স্পেশাল ছিল। এই যে জাজমেন্টের বিষয়টা একটু যদি বলেন, মানে একই রান্না বেশ কয়েকজন করছে, সেখান থেকে আসলে কিভাবে আলাদা করেন কোনটা ভালো হলো কোনটা খারাপ হলো, আর এটা হয় কেন, মানে কিভাবে হয়? আপনি যদি 5 জন মানুষকেও সেম ইনগ্রেডিয়েন্টস দিয়ে দেন, সেম টাইম দিয়ে দেন এবং সেম রান্নার রেসিপিও দিয়ে দেন, আপনি দেখবেন 5 জনের রেসিপি কখনো সেম হবে না। এটা কি কেন জানেন? হয়? কেন হয় কারণ না? হচ্ছে কোথাও না কোথাও টেকনিক আলাদা থাকে একটু, হয়তো যে আমি যেভাবে করছি হুবহু কেউ আসলে ওভাবে খুব একটা কপি করতে পারে না। দেখা যায় যে ইনগ্রেডিয়েন্টস হয়তো একটু 19-20 হয়ে যাচ্ছে, কারো একটু লবণ বেশি, কারো একটু ঝাল বেশি, বাট পারফেক্ট জিনিসটা করাটা কিন্তু একটা খুব মানে ট্রিকি একটা ব্যাপার, যে সেম টু সেম করা তো কখনোই হয় না। দেখা যায় অনেকের প্লেটিং এত সুন্দর, বাট ফুড আসলে খেয়ে দেখা যাচ্ছে ওই যে টেস্টটা চাচ্ছি আমরা রিকোয়ার, যে ওইটা আসলে নাই। আবার হয়তো কিন্তু এই যে টেস্টটা চাচ্ছেন আপনারা, এখানে তো আপনারা মানে 4 জন 5 জন 5 জনের টেস্ট বার তো 5 রকম। আচ্ছা, এই মার্কিংটা কিভাবে হয়? কিভাবে, মানে আমার একটু খুব কিউরিওসিটি। আচ্ছা, Curiosity সেক্ষেত্রে এবং- আসলে সবারটা আলাদা আলাদা, মানে আপনি কাউকে ডমিনেট করছে না, ইন্ডিভিজুয়াল মার্কিং হয়। সে যে কোনো জাজমেন্টই, আমরা কখনো কিন্তু একসাথে জাজমেন্ট করি না। হয়তো আমার ভালো লাগছে, আপনার ভালো নাও লাগতে পারে, তো এটা আলাদা। তারপর কিছু বেসিক তো জিনিস থাকে, যে দেখতে ভালো লাগছে, দেখতে ভালো লাগতে আমরা সবাই বুঝি, তাই না? সো ওইটা ব্যাপার। আর টেস্টকে বেসিক, যেমন আপনার ঝাল লবণ, এটা তো বুঝি যে কোনটা ভালো। আর যখন কুইজিন ভিত্তিক থাকে, যেমন আপনি যখন একটা থাই ফুড ট্রাই করছেন, আপনার রিকোয়ারমেন্টই থাকে যে একটু ঝাল হবে, একটু ফ্লেভারফুল হবে, একটু ফ্রেশ মশলার একটা স্মেল থাকবে। বাট আমি যখন চাইনিজ চাচ্ছি, সেক্ষেত্রে একটু সুইট অ্যান্ড ট্যাঙ্গি একটা ব্যাপার থাকবে। তো এই যে বেসিক কিছু নলেজ তো সবাই জানে, আমরা যারা জাজমেন্ট করি। তো ওই জায়গা থেকে দেখি যে না, হয়তো ফ্লেভারই আসে নাই, বা ওই স্মেলটাই নাই যেটা রিকোয়ার। যেমন চিংড়ির মালাইকারি সাপোজ যদি আপনি করেন, তো সেই মালাই যদি কেউ না দেয়, হয়তো হয় না এরকম, বা ওই টেস্টটাই আসছে না নারিকেলের দুধের বা ওই সামথিং, তো ওটা তো আপনি বুঝে যাবেন। আর যখন অনেক দিন এই প্রফেশনে কাজ করবেন, আপনি ফুডটা মুখে নিলেই বুঝবেন যে আসলে এটা টেস্ট যেরকম আমি চাচ্ছি সেরকম আসছে না। তবে প্রত্যেকটা মানুষের এইটা আলাদা। হয়তো আমার কাছে 10-এ 8-এর মতো লাগছে, কারো কাছে 10-এ 10ই লাগছে, কারো কাছে আবার একদমই ভালো লাগছে না, 10-এ 5ই মনে হচ্ছে। সো এটা ইন্ডিভিজুয়ালি মার্কিং হয়, কখনো আসলে আমরা ডিসকাস করে কখনো মার্কিং করি না যে চলো দুজনে ভালো লাগছে 10 দিই, এরকম না, বিষয়টা আলাদাই। এই যে এরকম স্টার্ট আপ থেকে মানে একদম ডেজার্ট, তো এই জায়গাটা থেকে আপনার কাছে সবচেয়ে ভালো লাগে কোন বিষয়টা? আপনি বলছিলেন যে আপনি ডেজার্ট খুব করেন, মানে ট্রাই করেন, তো আপনার সবচেয়ে ভালো লাগে কোনটা এবং আপনি সবচেয়ে ভালো করেন কোনটা? আমি আসলে প্রথম যখন স্টার্ট করেছিলাম, তখন কিন্তু হট কিচেন বা কুকিং দিয়ে কাজ করি না, ফুড অ্যান্ড বেভারেজ যেটা বলি আমরা আর কি প্রফেশনালি, ওখানেই কাজ করেছি। কাজ করতে করতে 18 সালের দিকে হঠাৎ মনে হলো আমি ডেজার্টও করতে চাই, আমার ওটা ভালো লাগার বিষয়। ডেজার্ট শুরু করেছি এবং স্টিল না ওইটা করি, এবং আমি মোটামুটি ডেজার্ট নিয়ে কাজ করি, একটু পরিচিত ডেজার্ট নিয়ে। কিন্তু আমার কাছে ভালো লাগার জায়গাটা স্টিল এখনও হচ্ছে আমার হট কিচেনে, মানে ফুড অ্যান্ড বেভারেজে যে আগুন জ্বালিয়ে যে রান্নাটা, একটু কষ্ট বেশি কিন্তু আমাদের হট কিচেনের কাজটা অনেক কষ্ট, যেহেতু একটু একদম চুলা থাকে, জ্বলতে থাকে বা আগুনে কাজ করতে হয়। কিন্তু যেটা বেকিংটা কিন্তু একটু ঠান্ডার মধ্যে কাজ করলে সরাসরি আগুন থাকে না, বাট তারপর আমার কাছে মনে হয় যে ওই জায়গাটায় কাজ করতে মজা বেশি, মানে ওই জায়গায় অনেক বেশি ইচ্ছা মতো কাজ করা যায়, আমার স্বাধীনতাটা অনেক বেশি।
চ্যালেঞ্জ ফেস করেন কোনটাতে সবচেয়ে? চ্যালেঞ্জ কিন্তু হট কিচেনে, কারণ আপনি যখন 8-10 ঘন্টা কাজ করবেন, সো ওই টাইমে ওখানে আসলে কাজ করা খুবই ডিফিকাল্ট একটা কিচেনে, প্রচণ্ড রকম। আর আমি যখন ক্লাস নেই, আমার 25 যে স্টুডেন্ট থাকে তাদের নিয়ে কাজ করা, তাদের বোঝানো, বা আমি এখন যেহেতু একটা রেস্টুরেন্টের অপারেশন ম্যানেজার হিসেবেও আছি, সো যখন কিচেনে ওদের বোঝাতে যাই বা শেফদের রেসিপি নিয়ে ডিসকাস করি, ওদের ফুড টেস্টিং করি, তো ওই কিচেনে 10 মিনিট থাকলেই আপনি অসুস্থ হয়ে যাবেন, যে পরিমাণ গরম আমি থাকে। সেটাই বলছিলাম যে আমার তো একদমই ভালো লাগে না রান্না করতে। বার্নার 4-5টা বার্নার যখন একসাথে জ্বলে, সো ওইটা ডিফিকাল্ট। অ্যাকচুয়ালি হট কিচেনের কাজটা আমার কাছে মানে মোর চ্যালেঞ্জিং, বাট ওইটাই বেশি ভালো লাগে আমার। আমি আবার একটু রিয়েলিটি শোর গল্পতে যদি হ্যাঁ, ফিরে হ্যাঁ, যাই, যে রিয়েলিটি শোগুলোতে এখন দেখা যায় অনেক ধরনের এক্সপেরিমেন্ট করা হচ্ছে, যেমন ধরেন কাউকে চোখ বেঁধে দেওয়া হচ্ছে, হ্যাঁ। বা কাউকে এরকমও আমি দেখেছি যে এক হাত দিয়ে রান্না করা হচ্ছে। হ্যাঁ। এইগুলো কি দরকার, মানে এগুলো কেন আচ্ছা। হয়? আমি যেটা রিয়েলিটি শো ফেস করেছি, মানে শেয়ার রাঁধুনির কথা যদি আমি বলি, আমার সিজনে ছিল চোখ বেঁধে দেওয়া হয়েছিল, আমার সিজনেই। এবং একটা ফুড রাখা হয়েছিল যেটা চোখ বন্ধ করে, মানে ফুডটা টেস্ট করে ফুডটাকে চোখ বন্ধ অবস্থায় সরিয়ে ফেলা হয়েছে। আফটার দ্যাট চোখ খুলে আমাকে মনে করে করে ইনগ্রিডিয়েন্টসের নাম লিখতে দেওয়া হয়েছিল। এবং মজার ব্যাপার হচ্ছে, মানে 5 মিনিট টাইম দেওয়া হয়েছিল, এবং 5 মিনিটের মধ্যে আপনি ওই যে কটা আইটেম লিখেছেন, শুধু সেই কয়টা আইটেমই আপনি নিয়ে আসতে পারবেন, এবং ওই সেম ফুডটা রিক্রিয়েট করতে হবে। আপনি কিন্তু দেখেননি, এবং আপনি এটা কি সম্ভব? হ্যাঁ সম্ভব। আমাদেরটা কাছাকাছি গিয়েছিল কিন্তু। হ্যাঁ, এটা একটা কারণ কি, আমরা বলি যে ষষ্ঠ ইন্দ্রিয়, মানে একটা তো, মানে আপনি টেস্ট বুঝেও বলতে হবে যে আসলে এই ফুডটা কী, এটা একজন শেফের জানা উচিত। হয়তো দেখেনি, বাট আমরা অনেক সময় থাকে না, অনেক ফুড খেয়ে কিন্তু শেফ বলতে পারে যে এর ভিতরে কী কী আছে। সো এটার জন্য কিন্তু এই টেস্টটা, যে আপনাকে ওই লেভেলেরও এক্সপার্ট হতে হবে যেন খেয়ে বুঝতে পারি যে আসলে এটার ভিতরে কী কী ইনগ্রিডিয়েন্টস আছে, এটাকে রিক্রিয়েট করার মতো ক্ষমতা আছে আপনার। আর সেকেন্ডে যেটা মানে হাত বাদ হবে, এই চ্যালেঞ্জগুলো কিন্তু কিচেনে মাঝে মাঝে হতে পারে। সো আমাদের একটা চ্যালেঞ্জ ছিল একজনের, যে চুলা অফ করে দিয়ে শুধু মাইক্রোওভেন বা অন্য যে কোনোতে রান্না করবেন, বাট মেইন চুলা অফ। তো সে তখন কী করেছে, হয়তো রাইস কুকারে রান্না করেছে, মাইক্রোওভেনে রান্না করেছে, ইলেকট্রিক ওভেনে। সো আপনার কিচেনে কিন্তু এরকম ডিজাস্টার হতেই পারে, যে কোনো কারণে ওই দিন চুলা অফ, বাট আপনাকে গেস্টকে খাওয়াতে হবে, আপনার অর্ডার কনফার্ম, বা আপনার বাসায় গেস্ট আসলো, তখন আসলে আপনি কী করবেন? ওই যে চ্যালেঞ্জটা নেওয়ার মতো ক্ষমতাটা তো থাকতে হবে। তো রিয়েলিটি শো আসলে আপনাকে ওভাবেই, যতটা সহজ বলা হয় আসলে কিন্তু সহজ না। এবং অনেকের ধারণা, যে আমি এই ধারণাটা মানে ক্লিয়ার করতে চাই, সবে আমাকে যখন দেখা হয় আমাকে একটা কথা খুব কমনলি জিজ্ঞেস করে, যে আপু আপনাদের তো সব আগে থেকে বলে দেয় না? অ্যাকচুয়ালি না, এটা ভুল ধারণা। আমরা সেটে দাঁড়াই, আমি যেহেতু 3টা সিজন আছি এটার সাথে, সেটে দাঁড়াই, এবং সেটেই আসলে ওই এগুলা বলা হয়, চ্যালেঞ্জগুলো বলা হয়, এবং ইমিডিয়েটলি যতক্ষণ টাইম দেওয়া হয় ওই টাইমের ভিতরে আমাদের কাজটা করতে হয়। হ্যাঁ। এই যে গ্রুমিংটা কিভাবে হয়? আচ্ছা, গ্রুমিংটা হচ্ছে, আমরা যেহেতু মেন্টর, আমি তো মেন্টর গ্রুমিংয়ের কাজটাই করেছি, এবং আমাদেরও গ্রুমিং করা হয়েছিল। সো ওদের যখন নিয়ে যাওয়া হয় পার্টিসিপেন্ট, একটা নির্দিষ্ট পার্টিসিপেন্ট 40 বা 45, ওদের নিয়ে যাওয়ার পরে 7 দিন আমরা কন্টিনিউ ক্যামেরার পিছনে বলি বা সামনে ওদের ক্লাস নেওয়া হয়। এবং এটা শুধুমাত্র যে শুধু স্কিল সেটা না, আমরা হয়তো স্কিল পার্টটা শেখাচ্ছি, যে কীভাবে রান্না করবে বা কীভাবে কথা বলবে, বাট তারপরেও তারা হচ্ছে কীভাবে ক্যামেরার সামনে প্রেজেন্স থাকবে, এটার জন্য আলাদা করে শেখানো হয়। কিভাবে তারা নিউট্রিশন ভ্যালুগুলো অ্যাড করবে, তো সেটারও জন্য আলাদা ক্লাস থাকে। তো প্রত্যেকটা মানে এক্সপার্ট নিয়ে এসে তাদের আলাদাভাবে শেখানো হয়, যে আসলে যখন তারা কাজ করবে ক্যামেরার সামনে কী কী বিষয় খেয়াল করবে এবং কী কী বিষয়গুলো দেখে কাজ করবে। তো ওইটা আমাদের 7 থেকে 15 দিন কিন্তু গ্রুমিং করে দেন হচ্ছে তাদের ক্যামেরার সামনে স্টুডিও রাউন্ডটা শুরু করা হয়। একজন শেফের কি কি জানা দরকার? একজন শেফের অনেক কিছু, শেষ নাই। আর যদি বলি যে একদম বেসিক, যদি ফুড সম্বন্ধে নলেজটা তো থাকতেই হবে, ফুড নিউট্রিশন ভ্যালু সম্বন্ধে জানতে হবে, প্লেটিং আইডিয়া থাকতে হবে, বাজার দর জানা খুব জরুরি একজন শেফের। কেন? আপনি যখন একটা ফুড রেডি করবেন, ওটা তো সেল করার জন্য, তো আপনি যদি বাজারে ইনগ্রিডিয়েন্টসের মূল্য না জানেন, আপনি ফুডের কস্ট কীভাবে বের করবেন, সেল করবেন কীভাবে, ম্যানেজমেন্ট জানতে হবে, আপনাকে ট্রেনিং দেওয়া শিখতে হবে, আপনাকে হচ্ছে কন্টিনজেন্সি স্কিল বলি আমরা, যেটা হচ্ছে আর কি যে কোনো সিচুয়েশনকে ম্যানেজ করার মতো ক্ষমতা থাকতে হবে, কাটিং খুব ভালো জানতে হয়। সবচেয়ে বড় কথা, মাথা খুব ঠান্ডা রাখা শিখতে হয়, যেটা কিচেনে খুব মাথা গরম হয়ে যায় নর্মালি সবার, যে মাথা ঠান্ডা রেখে কাজ করা, যেটা নার্ভাস হয়ে যাওয়া, এটা করা যাবে না। তো এই বেসিকগুলো থাকতে হবে। তারপরে যেটা হয়, মেনু প্ল্যানিং জানাটা খুব ইম্পর্টেন্ট। আপনি গেস্ট আসলে মেনু প্ল্যানিংটা করতে হয়, তারপর মেনু ক্রিয়েট করা, নতুন ডিশ তৈরি করা, এগুলো কিন্তু একজন শেফকে মাস্ট বি জানতেই হবে। তো এগুলো না জানলে আসলে শেফ হয়ে কাজ করাটা খুব ইন্ডাস্ট্রিতে ডিফিকাল্ট। কিন্তু আপনি বলছিলেন যে খরচের কথা, তো একই খাবারের দেখা যায় এক এক জায়গায় এক এক রকম খরচ, এটা কেন হয়? আচ্ছা, এটার একটা বড় কারণ হচ্ছে সোর্সিং, যেটা হচ্ছে আমি যখন 5 স্টারে চিন্তা করব, যে ফুডটা আমি খাচ্ছি হয়তো 1000 টাকায়, সেটা আমি বাইরে পাচ্ছি 200 বা 300 টাকায়। একটা হচ্ছে এনভায়রনমেন্টের একটা ব্যাপার, কস্টিং আছে। আপনি
রাস্তার পাশে বসে যেটা খাবেন সেটা নিশ্চয়ই ওই এনভায়রনমেন্ট আপনি 5 স্টারে পাচ্ছেন না, বা যে কোনো একটা ভালো মানের হোটেলে পাবেন না। এনভায়রনমেন্টের জন্য কিন্তু আপনাকে একটা কষ্ট দিতে হবে, এটা একটা বড় ব্যাপার। দেন হচ্ছে সোর্সিংটা হয় কি, বেশিরভাগই ভালো যে ইনগ্রিডিয়েন্টসগুলো সেগুলো ইম্পোর্টেড অনেক ক্ষেত্রে আসে, তো সেটা কিন্তু প্রাইজিংটা অলরেডি বেড়ে যায়। যখন আপনি নর্মাল লোকাল কোনো শপে খাবেন স্টেক, আমি স্টেকের কথাই বলছি, সেটা কিন্তু দেশীয় যে স্টেকগুলো আছে সেই বিভিন্ন কোম্পানির ওইটা খাচ্ছে, বাট কিন্তু ইম্পোর্টেড স্টেকও আছে। সো কোয়ালিটি কিন্তু আপনি চেঞ্জ হয়ে যাচ্ছে, দামটাও তখন অনেক বেড়ে যাচ্ছে। সো এটা একটা রিজন হতে পারে। টেস্টটা কি একই থাকে? না, অবশ্যই না। দেশের যেটা ওটা অবশ্যই টেস্ট একটু কম পাবেন, আর যেটা ইম্পোর্টেড ওটা তো অবশ্যই বেশি, কিন্তু জিনিস এক। আপনি স্টেকই বলবেন, হয় টিবোন স্টেক বা সালিয়ন বা যে কোনো কিছু, বাট জিনিস এক, বাট ওটা যেহেতু ইম্পোর্টেড বা আপনি একটা এনভায়রনমেন্টের ভ্যালু আছে, সার্ভিসের ভ্যালু আছে, সো এগুলা ইনক্লুড হয়েই একটা ফুডের কস্টিং আসে অ্যাকচুয়ালি। শুধু যে আমি ফুডের ইনগ্রিডিয়েন্টসটুকুও কিন্তু যদি আমি চিন্তা করি যে আমার ফুড কস্ট, আসলে কিন্তু তা না। ফুড কস্টের সাথে আরও অনেক কিছু অ্যাড হয়, যেমন আপনার শেফ যে রান্না করবে তার কস্টিং, কিচেনের কস্টিং, আমার ইনগ্রিডিয়েন্টসের কস্টিং, এনভায়রনমেন্টের কস্টিং, সব কিছু মিলে দেন একটা ফুডের আসলে কস্টিংটা আসে। আমাদের দেশের এত এনরিচড ফুড, তো তারপরেও আমাদের দেশে খাবারই মানে অনেক সময় দেখা যায় যে এই বিভিন্ন জায়গায় অভিযান হয় খাবারে ভেজাল, খাবারে ভেজাল, এইগুলা কেন হয়? মানে এগুলো রোধ করার উপায় কি? প্রথমত হচ্ছে আমার একদম যদি একদম সহজ বাংলায় আমি বলি, আমাদের সচেতনতার অভাব। আমরা ভীষণ রকম লোভী মানুষ, একদম সত্যি কথা যেটা। কারণ ওটা ছাড়াও কিন্তু ফুড তৈরি করা যায়, হেলদি ফুড দেয়া যায়, কিন্তু আমাদের মাথায় আছে আমরা খুব কম টাকায় অনেক বেশি লাভ করব, এটা একটা টেন্ডেন্সি মানুষের কাজ করে। আর এটা হচ্ছে আমরা জানি না, আসলে অনেকেই না জেনেই করছে কাজটা, যেন বছরের পর বছর হয়ে আসছে আর এটা কোনো ক্ষতি হবে না, বাট অ্যাকচুয়ালি এটা অনেক বেশি ক্ষতি করে। এই জিনিসটা আসলে আমাদের মাথায় কাজ করে না। আমরা মনে করি যে না, আরে হয়ে গেছে, কী হয়েছে, দিলে কী হবে, বাট অ্যাকচুয়ালি এটা ফুডের জন্য মানে হেলথের জন্য যে কতখানি ক্ষতিকর এটা আমাদের সম্বন্ধে জানাটা খুব ইম্পর্ট্যান্ট। এবং যেটা বললাম, লোভটা একটু কমাতে হবে। আমরা প্রফিট করব, বাট এতটাও করব না যেটা আসলে হেলথ ইস্যু হয়ে যায়। তো এই জায়গায় মনে হয় আমাদের জানানো ফুড হেলথ নিয়ে, বা যে ফুড বলে ইনলেস বলি আমরা, যেটা ফুড, এটা নিয়ে আসলে আমাদের প্রচারটাও কম। যেটা হয় না যে অনেক বেশি জনসম্মুখে মানুষের জিনিসগুলো জানে না। আমরা হয়তো যারা ফুড নিয়ে কাজ করি ইন্ডিভিজুয়ালি তারাই জানি যে কী কী ফুড নিয়ে রোগ হতে পারে, কোনটা আমাদের খেয়াল করা উচিত, বাট হাইজিনটা তো আসলে সব সেক্টরে মেনটেন করা উচিত। ওইটা না করার কারণে মেনলি হচ্ছে। এবং যেটা বললাম যে বিভিন্ন ধরনের রং, যেমন ফুড কালারটা ইউজ করি, সবচেয়ে ক্ষতিকর যেটা, যেটা আমরা আসলে প্লাস্টিক মানে আমরা যেটা কাপড়ে যে রংটা দিই সেটা আসলে ফুডে ইউজ করছি। তো এটা কিন্তু অনেকে জেনেও করে, সিনথেটিক কালার যেটা বলি। তো জেনে যদি করে, আসলে তাকে যদি কতটুকু সচেতন করতে পারবো, কিন্তু খুব যে দামের ডিফারেন্স তা না, ওটা সে দেখেই আসছে, এটা দিয়ে হয়, খেলে কোনো প্রবলেম নেই। বাট আমরা তো জানি যে খেলে আসলে একদিনেই প্রবলেমটা হয় না, আস্তে আস্তে হচ্ছে। তো ওই জায়গায় আমার মনে হয় সচেতনতাটা একটু জরুরি। এই সচেতনতা সৃষ্টির জন্য আপনি কি করছেন, যেহেতু আপনি শেখান অনেক বেশি? আর এখন তো ফুড ইন্ডাস্ট্রি একটা বুমিং পর্যায়ে আছে বলা যায়, যে কেউ অনলাইনে একটা পেজ খুলে বা ঘরে বসে হোমমেড ফুড তৈরি এই করছে। বিজনেসটা করছে। তো এই জায়গাটায় এই যে সচেতনতাটা কিভাবে সৃষ্টি করা যায়? সচেতনতা আমি আমার জায়গায় যদি বলি, আমি তো বিভিন্ন জায়গায় কাজ করি যাদের নিয়ে, আমাদের মেইন টার্গেটই থাকে ফার্স্টেই হচ্ছে হাইজিন নিয়ে কথা বলা, ফুড সেফটি নিয়ে কথা বলা। তো এটা যখন আমি 25 জনকে ছড়াচ্ছি, তারা আরও 25 জনকে ছড়াচ্ছে। সো এভাবে একটা কিন্তু চেইন তৈরি হচ্ছে। আর মাঝে মাঝে কিছু হয়, কনফারেন্স হচ্ছে, বা কিছু দেখা যায় যে আমরা নিজেরাও ট্রাই করি যে কিছু মানুষকে নিয়ে এটা নিয়ে সচেতনভাবে কিছু করা যায় কিনা, বা এটা নিয়ে সচেতনতা বলে না, যে একটা সোসাইটি যদি আসলে ওভাবে সচেতন হয় দেন ওই কাজটা আসলে ইমপ্লিমেন্ট হয়। কিন্তু নর্মালি দেখেন আপনি, যেমন এখন সবচেয়ে ট্রেন্ডিং আছে ফুডকার্টগুলো, হিউজ ফুডকার্ট, এবং আমি মনে করি ঢাকায় না, শুধু বিভিন্ন শহরে হচ্ছে। আপনি ফুডকার্টের পিছনে সিনটা যে দেখেন, একই রকমভাবে প্রত্যেকটা ফুডকার্টে কিন্তু সেম হচ্ছে অস্বাস্থ্যকর, নোংরা, হ্যাঁ। তো কিন্তু ওটাই খাচ্ছে, এবং সবচেয়ে মানে ভয়ঙ্কর যেটা বাচ্চারা খাচ্ছে, মোস্ট অফ দ্য ফুড। তো আমরা আসলে নিজেরাই কিনে দিচ্ছি বাচ্চাকে। তো এই জায়গায় যদি আমরা একটু বাবা মা সচেতন হই, আমার কাছে মনে হয় ওই জিনিসটা অনেকটাই কমে যাবে। তো আমরা বাবা মারাই সচেতন না। এবং আরেকটা যেটা হয় যে আমরা এত বেশি ফুড নিয়ে কাজ করছি, টিভিতে এত শো যাচ্ছে, তো বাসায় যদি বাবা মা একটু রান্না করে, ওইটা মনে হয় সবচেয়ে বেশি ভালো হয়, যে একটু বাচ্চাকে ওইটা রান্না করে দিচ্ছে। মোস্ট অফ দ্য আসলে আমরা এখন আর বাসায় খেতে পছন্দ করি না, মনে করি চলো বাইরে যেয়ে খাই, বাট ওইটা আসলে অ্যাকচুয়ালি সব জায়গায় তো আসলে হেলদি ফুড নাই। তো ওখানে কিছুটা হলো বাবা মার ভূমিকাটা অনেক বড়, যে আমরা বাইরে না খাইয়ে বাচ্চাকে বাসায় কিছু করব। তারপরও হচ্ছে আইনি ব্যবস্থাটা জরুরি, মানে একটু কঠিন হওয়া উচিত। এটাকে এখনও সেই খুব ছোটোখাটো অপরাধও ধরা হয় না, মনে করা হয় যে এটা একটু জানে না, না জেনে অপরাধ, বাট এটাকে একটা ভালো ইসের জায়গায় নিয়ে আসতে হবে যে না, এটা আসলেই দণ্ডনীয় অপরাধ।
এই জিনিসগুলো কাজ করা যেতে পারে। নতুন যারা শেফ হতে চায় তাদের জন্য আপনার কি পরামর্শ থাকবে? এই যে একটু আগে আপনি একটা কথা বলেছিলেন যে বাসায় বসে অনেকে হোমমেড ফুড বিজনেস করছে বা শেফ হওয়ার স্বপ্ন দেখছে, বাট এটা আসলে না, মানে আমি প্রথমেই বলেছিলাম যে প্যাশনটা খুব স্ট্রংলি থাকতে হবে। আমি আসলাম, একটু কাজ করলাম, চলে যাব, এই মানে প্রফেশন আসলে এভাবে হবে না। মানে লেগে থাকা একটা ব্যাপার বলে না, যে আমি লেগে থাকতে হবে, আমি হবই, আমার এটা করতেই হবে, এই জিনিসটা না থাকলে আসলে খুব বেশি দূর যাওয়া যায় না। আরেকটা প্রবলেম আছে, আমি যদি এটা বলি, শেয়ার করি, আমার করা উচিত। সো এই প্রফেশনে মেয়েদের অ্যাজ এ শেফ প্রফেশনালি মেয়েদের এটা কিন্তু কম, মানে অংশগ্রহণটা কম। এই ক্ষেত্রে আমাদের যদি বলি, কিচেনগুলো এখনও খুব বড় কিচেনগুলো ছাড়া সেই কিচেনগুলো আসলে এখনও অ্যাকসেপ্ট করতে পারে না যে মেয়েরা আসলে কিচেনে কাজ করবে 8 থেকে 10 ঘন্টা। অথচ আমাদের কিন্তু ছোটবেলা থেকে শেখানো হয় যে মেয়েদের কাজটাই হচ্ছে রান্না বান্না। না, যেহেতু আমি ট্রেনিংয়ে একটা আমি রিটেন হিসাবে কাজ করি, তো আমার স্টুডেন্টদেরকে আমার জব প্লেসমেন্টে দিতে হয়, মানে ইন্ডাস্ট্রিতে তাদের দিতেই হবে। এদিকে আবার আমাদের কিন্তু বলা হয় যে মেয়েদেরই যেন এই প্রফেশনে বেশি রাখা হয়, আমার ট্রেনিরা কী হবে, মেয়ে হবে। সো আমি যখন জব প্লেসমেন্টে যাই, মোস্ট অফ দ্য আমি খুলনার কথা, যেহেতু আমি খুলনায় থাকি, খুলনার সব বড় 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 যে হোটেলগুলো আছে বা রেস্টুরেন্ট, কোথাও মেয়েদের ট্রেনি হিসাবে নেবে না। কেন? আমাদের আসলে কিচেনে সেই পরিবেশটা নাই, আপনার সেফটি দিতে পারবো না। তো এইটা কিন্তু একটা বড় বিষয়, যে আপনি কিভাবে আগ্রহী করে তুলবেন তাদের। তো এই জায়গায় আমার কাছে মনে হয়, আমরা কিছুদিন আগে একটা কনফারেন্স করেছিলাম যে আসলে হোটেলে যারা ওনার, তারা আসলে একটা যদি পরিবেশটা তৈরি করে, সেই ক্ষেত্রে মেয়ে এবং ছেলে উভয়ই আসলে কিচেনের প্রতি আরও বেশি আগ্রহী হবে, যে না, কিচেনেও কাজ করা যেতে পারে এবং এটা অ্যাজ এ শেফ হিসাবে প্রফেশন নেওয়া যায়। আমি যদি 5 বছর আগেও তাকাই, আমি নিজেও বলবো যে কেউ আসলে শেফ হতে চাই এই জিনিসটা মাথায় ছিল না কারো। মানে আমি সবসময় মনে হতো যে আমার মেয়ে অ্যাজ বলুক যে আমি শেফ হতে চাই, আমি জানি না, এটা মনে হতো। বা থাকে না যে আমরা ছোটোবেলা থেকে পড়ে এসেছি যে এম ইন লাইফ হচ্ছে কি, ডক্টর হতে হবে, ইঞ্জিনিয়ার হতে হবে বা আর্মি পার্সন হতে হবে, বাট কেউ কখনো শুনেছেন লিখে যে আই ওয়ান্ট টু বি শেফ? বাট আমার মেয়ে কিন্তু স্কুলে এখন লিখেছে। তো ওইটা আমার কাছে প্রাউড মুমেন্ট মনে হয়, যে না, সে আমাকে দেখে একটু ইন্সপায়ার হয়েছে যে শেফ হতে চায় এবং তার অ্যাকচুয়ালি শেফ হতে চায়। তো এই জায়গাটা আমার মনে হয় এখন কত তৈরি বড় হয়েছে। মেয়ে? এখন মেয়ে ক্লাস 9-এ পড়ে। তো এই জায়গাটা আমার মনে হয় আমরা পেরেছি, মানে আমি বলবো না, মানে আমাদের এখন 5 বছরে এই গ্রোথটা এসেছে, যে না, এখন সবাই চাচ্ছে যে না, আমি এই প্রফেশনটাও নিতে পারি এবং এটা আসলে একটা ভালো প্রফেশন হতে পারে। তবে সেই জায়গায় ওই যে বললাম, একটু প্রতিবন্ধকতা থাকেই সব জায়গায়, ওগুলো যদি আর একটু কভার করা যায়, আমার মনে হয় মেয়েরা এবং ছেলে দুটোই অনেক বেশি হবে। মানে কি কভার করতে হবে? আপনি তো একটা ইনস্টিটিউটে আছেন, যে টনি খান হোটেল ম্যানেজমেন্ট ইনস্টিটিউট। তো ওইখানে আসলে কি আছে আপনার জন্য স্পেশালি, যে স্পেশালি কি দরকার মেয়েদের জন্য? মেয়েদের জন্য প্রথমত হচ্ছে তাদের আসলে, আমরা যদি বলি সচেতনতা, যে আসলে এই প্রফেশনটা শেফ হিসেবে নেওয়া যায়, এই থটটাই নাই। কেউ নিল শেফ হিসেবে, তারপরে আসলে এই যে রেস্টুরেন্টগুলোতে আপনি বলছিলেন যে যারা ওনার আছেন তাদের একটু স্পেশাল কেয়ার নেওয়া উচিত। মেয়েদের জন্য স্পেশাল কেয়ার কেন দরকার? এই যে হিউম্যান বিং কেয়ার হলে হয় না? না, আমি এটা বলি, কারণ হচ্ছে কিচেনে যখন কাজ করে 8 থেকে 10 ঘন্টা, মোস্ট অফ দ্য আমাদের ইউজ টু হচ্ছে ছেলেরা কাজ করে। এবং আরেকটা জিনিস যেটা আমি ফিল করেছি, যে আসলে ওই যে যখন কিচেনে অনেক কাজ করা হয়, তখন আসলে ওই যে পরিবেশ থাকে না, একটা সুন্দর পরিবেশটা কিন্তু ওভাবে নাই। কিচেন এমনটা জায়গা, কর্পোরেটেড জব কিন্তু আলাদা, আপনি একটা, কিন্তু ওই পরিবেশটা কিন্তু কিচেন নেই, খুব আওয়াজ থাকে, চিল্লাপাল্লা। তো অনেক মেয়েরাই আসলে যে ওইটাই আপনি অ্যাডজাস্ট করতে পারে না ফার্স্টে, যে ওই সিচুয়েশনটা। হ্যাঁ, তো ওই জায়গায় আমরা আসলে বুঝিয়ে দিই, আমরা যখন ট্রেনিংও করাই, যে না, কিচেনটা এরকমই 8 ঘন্টা 10 ঘন্টা থাকতে হবে। এবং সবচেয়ে বড় কথা, 8-10 ঘন্টার যে লোডটা কাজের, হট কিচেনে যদি আমি বলি, বা যে ফুড অ্যান্ড বেভারেজ প্রোডাকশনে যদি কেউ কাজ করে, ওই লোডটা আমি যখন ইন্টারনিতেও দেই, দেখা যায় 10 দিন পরে তারা হাঁপিয়ে যাচ্ছে। ম্যাম, অনেক কষ্ট, ওই গরম, ওই যে কাজের প্রেশার, ওইটা আসলে নিতে পারে না, এটা একটা ব্যাপার। কিন্তু আমাদের দেশে তো আসলে রান্নাবান্নার কাজটা মেয়েরাই বেশিরভাগ সময় করে। কিন্তু কিচেনের কাজটা তো ডিফারেন্ট একটু, কারণ ডিপ কিচেনে কেন, সেখানে অনেক বড় বড় হাঁড়িতে রান্না করা হয়, ওগুলো চুলা থেকে উঠাতে হয়, নামাতে হয়, এগুলো আসলে অনেক, মানে হেলথের একটা দেখে না, যে উঠানো নামানো, তো সব মেয়েদের পক্ষে তো সব কিছু আসলে সম্ভব হয় না। ওই জায়গায় আমার মনে হয় কিছুটা হলেও পিছিয়ে যাচ্ছে। তবে হচ্ছে না তা না, ঢাকাতে কিন্তু বেশ ভালো মেয়েদের এটা আছে, কন্ট্রিবিউশনটা আছে। বাট মফস্বলে এখনও অ্যাজ এ শেফ আমার কাছে মনে হয়, আমি যেহেতু মফস্বল বলবো না, জেলা শহরগুলোতে ওভাবে রেসপন্সটা কম। তারাও চায় কি, যে আমি একটা শেফ কোর্স করি, ট্রেনিং করি, দেন আমি একটা হচ্ছে হোমমেড বিজনেস রান করি, বা হচ্ছে বাসা থেকে কিছু করি। বাট ওই যে একদম ইন্ডাস্ট্রিয়ালি কাজ করার জায়গাটায় এখনও নেওয়াটা একটু ডিফিকাল্ট আমাদের জন্য। আপনি আর কি কি শেখান? আমি নিজে পার্সোনালি, মানে ওই যে কোর্সে কি কি শেখান? আমার পার্সোনালি কোর্সে যত হট আইটেম আছে, যেমন বেকারি আইটেম, বিরিয়ানি, রোস্ট, পোলাও, যত কিছু আছে, তারপর হচ্ছে আপনার ডেজার্ট আইটেম, সব কিছু, সবই থাকে, বেভারেজ,
মোটামুটি অলমোস্ট সব এভারেজ কী আছে? যতটা মকটেল থাকে বা কোল্ড কফি আইটেম থাকে সব কিছুই, মানে বেভারেজে যা যা ইনক্লুডেড সব কিছু শেখানো হয়। রিসেন্ট বাংলাদেশে আমি দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায় বারিস্তা হওয়ার ট্রেনিং দেওয়া হচ্ছে, আপনিও সেটা দিচ্ছেন বোধহয়। হ্যাঁ, আমি বারিস্তাটা নিজে, আসলে বারিস্তার ব্যাপারটা আমি যদি বলি, বারিস্তাটা আমার নিজেরও ওভাবে করা ছিল না। বারিস্তা কিন্তু একটা প্রফেশনাল জব, তো বারিস্তাটা আমার নিজেরও করা ছিল না। তো আমি যেহেতু এই প্রফেশনে অনেক দিন, প্রায় 12 বছর, তো হঠাৎ মনে হলো যে কেন না, মানে ওইটা আমার জানা থাকবে না কেন। আমি জানতাম, বাট ওই যে প্রফেশনালি যেটা হয়, সো আমি ওইটাও শিখে নিলাম যাতে আমিও নিজে শেখাতে পারি এবং আমার স্টুডেন্টদেরকেও বেনিফিটেড হয় যে না এটা শিখে। ওইটা সবচেয়ে বড় কথা, এটা খুবই একটা ভালো এবং বেশ কি বলে যে টেকনিক্যাল, এবং শিখলে দেশের বাইরেও কিন্তু অনেক চাহিদা একটা বারিস্তার। সো এটা কিন্তু একটা নতুন আমার কাছে মনে সম্ভাবনা আছে যারা কাজ করতে চায়, যে শুধুমাত্র আমি যে পেস্ট্রি বেকার শেফ হবো বা হচ্ছে কিচেনের শেফ হবো এটা না, বারিস্তাও নিয়ে ভালো কাজ করতে পারে। হ্যাঁ, কারণ এটা তো আসলে ওয়ার্ল্ড ওয়াইড ফেমাস এবং খুবই সবচেয়ে পরিশ্রম কম। যারা একদম সত্যি কথা যেটা, যে পরিশ্রম কম করে বাট খুব অল্প সময়ে, বেশি সময়ও লাগে না, শিখতে পারলে খুব ভালো একটা এখন বারিস্তার সুযোগ আছে আমার কাছে মনে হচ্ছে বাংলাদেশে। এই যে আপনি বলছিলেন আপনি ফুড কার্ভিং এর সাথেও জড়িত বোধহয়, সেখানে কি করেন? আচ্ছা, ফুড কার্ভিংয়ে বেসিক্যালি আমার ওভাবে প্রথম শেখার ইচ্ছা ছিল না। তো আমি যখন প্রথম শুরু করেছিলাম রান্নাটা, আমার একটা ফ্রেন্ড ফুড কার্ভিং করতো, ওরটা দেখে খুব ইন্সপায়ার হই। তবে ওর কারটা 2-1 দিন দাঁড়িয়ে আমি দেখি, দেখার পর মনে হলো যে না, আমিও ট্রাই করি। পরে বাসায় প্র্যাকটিস করতে করতে একটা সময় করা হয়েছিল এবং এখনও মাঝে মাঝে করা হয়। ফুড কার্ভিং বলতে কি, আমরা শুধু ফ্রুটস না, ভেজিটেবল এবং ফ্রুটস, যে ফ্রুটসগুলো একটু শক্ত টাইপের, যেমন আমরা বলি যে একটু কুমড়া, তারপর হচ্ছে পেঁপে, বা থাকে হচ্ছে চাল কুমড়া, তরমুজ, মালটা, এই টাইপের যেগুলো আর কি একটু কালারফুল হয় এবং কাটার পরে যেগুলো আসলে সুন্দর। কার্ভিং মানে তো আসলে খোদাই করা, মানে খোদাই করে ডিজাইন করা হয় যেটা। তো ওইটা করতে যেটা মানে আমরা এগুলো নর্মালি হচ্ছে আমাদের খুব ট্রেন্ডিংয়ে আসছে, যে হলুদে বিয়ে বাড়িতে যেটা হয়, বিয়ের সামনে থাকে না যে গেস্টের সামনে ডালা সাজানো হয়, তো ওইটাই খুব বেশি পপুলার হয়ে গেছে এখন। তো এটার একটা ভালো, এটাও কিন্তু একটা খুব ভালো, আমার মনে হয় যে যারা কাজ করতে চায় একটু ট্রেনিং করে শিখে নিলে এটা নিয়েও কাজ করতে পারে, এটা সম্ভাবনা আছে। আমি এটা শিখেছিলাম শখের বসে, আমিও কাজ করেছি, অনেক দিন কাজ করেছি, এখন একটু কম করা হচ্ছে। এটা আমরা আসলে জানিই না যে কোথায় কি সম্ভাবনা আছে। এটা আমার যে আমি বলি যে ঢাকাতে আপনি মোস্ট অফ দ্য গায়ে হলুদ আপনি দেখবেন যে ডেকোরেশন পিস থাকে সামনে। সো এটা কিন্তু বেশ ভালো দামে, আপনি একটা ভেজিটেবল 200 টাকায় কিনলেন, আপনি যখন এটাকে খোদাই করলেন 1 ঘন্টা বসে, এটার শৈল্পিক মূল্যটা তখন 1500 টাকা পর্যন্ত হয়ে যাচ্ছে। সো এটা কিন্তু খুব ভালো একটা আপনার আয়ের উৎস হতে পারে এবং এটা খুব সম্ভাবনার একটা ব্যাপার। এটা কিভাবে কেউ শুরু করবে কিভাবে? এটা যদি কেউ শুরু করতে চায়, বিভিন্ন জায়গায় এখন কার্ভিং শেখানো হয়। ঢাকাতেই বিভিন্ন প্রতিষ্ঠান আছে যেখানে কার্ভিংটা শেখানো হয়, বা আমার খুলনাতে আমি শেখাই। সো চাইলে 7 থেকে 10 দিন দেখবে, এবং প্র্যাকটিস সেশনটা একটু বেশি লাগবে, কারণ কার্ভিংটা হচ্ছে কি খোদাই, তো আলাদা টুলস আছে, নাইফ আছে, ওইটা দিয়ে শিখতে হবে, একটু প্র্যাকটিস করতে হবে, দেন সে ইজিলি হয়তো, এখন যেহেতু আসলে অনলাইন প্ল্যাটফর্মে একটা পেজ ওপেন করে নিলে সে যদি কার্ভিংয়ের প্রপার ছবি দিয়ে আপলোড করে তো এবং বুস্টিং করে, ইজিলি আপনার হলুদের জন্য অনেক, মানে আপনি বিয়েতেও সবসময় এটা এমন একটা জিনিস যে সব বিয়েতেই লাগে। সো এটা খুব ভালো, আমার কাছে মনে হয় যে এটা নিয়ে কেউ যদি অল্প পুঁজি দিয়েও শুরু করতে চায়, এই যে কোনো পুঁজিই লাগে না বেসিক্যালি, আপনি কয়েকটা টুলস যদি নিয়ে কাজ করতে পারেন। আর ফ্রুটসের দাম তো আমরা জানি যে ভেজিটেবল অ্যান্ড ফ্রুটস তো খুব বেশি প্রাইজিংয়ের না, সো এটা দিয়ে কাজ করা যায় খুব অল্প পুঁজিতে। আমি এরকম একজনের ইন্টারভিউ করেছিলাম যিনি এরকম ফুড কার্ভিং করেন এবং ঘরে বসে তিনি হোম ডেলিভারি দেন, বিভিন্ন প্রোগ্রামে ডেলিভারি দেন, এবং এরকম উনি ফুড কার্ভিং করেন প্লাস চকলেট কার্ভিং করেন, এবং চকলেট দিয়ে বিভিন্ন ডল, মানে খুব ইন্টারেস্টিং, আমার খুব মজা লেগেছিল। এরকম বিভিন্ন শেপ দিয়ে ওই চকলেটগুলো উনি ওইভাবে সাজিয়ে গুছিয়ে, জাস্ট চকলেট তো আসলে রেডি পাওয়া যায়, জাস্ট বিভিন্ন মোল্ডে দিয়ে অনেক, হ্যাঁ মোল্ডে দিয়ে করে একদম। এবং মানে গায়ে হলুদের অনুষ্ঠান বা যে কোনো অনুষ্ঠান থেকে ইয়াতেও চকলেট তো আসলে আমাদের মিষ্টি মুখের জন্য, যে কোনো অনুষ্ঠানের জন্য আসলে অকেশনই লাগে না চকলেট খেতে। হ্যাঁ, তো এটা হয় কি এখন আমাদের খুব ভালো কিছু এই জিনিসগুলো আইডিয়াসগুলো আসছে এবং ওয়ার্ল্ড ওয়াইডই হচ্ছে, শুধু যে বাংলাদেশে তা না। সো কার্ভিংটা বা এই যে কার্ভিং করা, চকলেট নিয়ে কাজ করা, চকলেট নিয়ে কিন্তু অনেকে আছে, অনেক পেজ আছে যারা একদম প্রফেশনালি কাজ করছে, চকলেটটা রেডি পাচ্ছে, জাস্ট বিভিন্ন টাইপের মোল্ডে, বা প্যাকেজিংটা খুব ইম্পর্টেন্ট এখানে। আপনি প্যাকেজিং যদি একটু ইন্টারেস্টিং করতে পারেন, সো মানুষের আগ্রহটা কিন্তু থাকে দেখতে সৌন্দর্য, কাউকে গিফট করতে গেলে প্যাকেজিংটা খুব ইম্পর্টেন্ট, ওই যে অকেশন অনুযায়ী র্যাপিং করে দেওয়া, এটুকু শিখতে হবে, না হলে কিন্তু আসলে ওভাবে মার্কেটে টিকে থাকাটা ডিফিকাল্ট। আপনি সবসময় চিন্তা করতে হবে যে ইউনিক কিছু করছি, আমি কার্ভিংই করছি, বাট যেই বেসিক ডিজাইনগুলো করলে কিন্তু মানুষ আসলে ওভাবে আপনাকে রেসপন্স করবে না, আপনাকে একটু ইউনিক কিছু ভাবতে হবে। হ্যাঁ,
আপনি খুলনাতে শেখান, হ্যাঁ। আপনার স্টুডেন্ট কি খুলনারই সবাই নাকি? না, খুলনা সবাই না, কারণ হচ্ছে আমি করোনা যে সিজনটা ছিল ওই টাইমটায় আমি অনলাইনে শেখানো শুরু করেছিলাম। তো ওই টাইমটা 1 বছর আমি একদম অনলাইনেই করেছিলাম। তো ওইটার কারণে সারা বাংলাদেশ থেকে মোটামুটি অনেক স্টুডেন্ট ছিল আমার। আর রিসেন্টলি হয় কি যে অনেকে রিকোয়েস্ট করে, বাট আমার আসলে ব্যস্ততার জন্য ওভাবে অনলাইন ক্লাসটাকে অ্যারেঞ্জ করতে একটু আলাদাভাবে সব কিছু নিয়ে, তো ওই কারণে একটু কমে গেছে। বাট আমি এখনও অনলাইনে ক্লাস নেই, বাট পরিমাণটা কম। সো সেই সূত্রে সারা বাংলাদেশেই স্টুডেন্ট আছে। তবে আমার সবচেয়ে মজা লাগে যখন আমি অফলাইন ক্লাস নেই, হয়তো মাঝে আমি স্টুডেন্ট পেয়েছিলাম নওগাঁ থেকে আমার কাছে ক্লাস করতে এসেছিলো, চিটাং থেকে ক্লাস করতে এসেছিলো। তো দূর দূর থেকে আসে শুধুমাত্র ক্লাসের জন্যই। তো এটা আমার কাছে মনে হয় অনেক বড় প্রাপ্তি যে কেউ এত দূর থেকে শুধু আমার ক্লাস করতে আসছে। খুলনার মতো একটা জায়গায় এটার আসলে চাহিদাটা কেমন করে আসলে সৃষ্টি করলেন? হয়েছে প্রথমত আমি বলবো যে যেহেতু আসলে রান্নাটা এখন একটা ট্রেন্ডিংয়ের পর্যায়ে চলে গেছে, সবাই আসলে এটা নিয়ে কাজ করতে চায়, অনেকেই আছে ইন্টারেস্টিং। এবং যেটা মেয়েদের ক্ষেত্রে হয়েছে, আগে যেমন আমরা আমাদের সময় যেটা হতো যে পড়াশোনা শেষ করে কিছু করব, এই টেন্ডেন্সিটা মাথায় ছিল। এখনকার দিনে আসলে ওইটা নাই। এখন সবাই চিন্তা করে আমি পড়াশোনাটা নিজের খরচটা নিজেই চালাবো, বা একটু বাবা মাকে কিছু গিফট করবো, ভাইয়াকে কিছু গিফট করবো। ওই থেকে সবাই চাচ্ছে কি, আমার কাছে মাঝে মাঝে ক্লাস 7-এর স্টুডেন্ট, ক্লাস 5-এর স্টুডেন্টও আমি পেয়েছি যে কেক বানানো শিখতে চায়, সে বাসায় কেক সেল করবে। তো আমার কাছে এটা ইন্টারেস্টিংও লাগে যে ছোটো ছোটো বাচ্চারা আসছে, তারা এখনই চিন্তা করছে ইনকাম করবে কীভাবে, আর্নিং। এইটা নিয়ে তো একটা ঝামেলাও আছে যে রিসেন্ট ভাইরাল হলো যে এই আগারগাঁওয়ের একটা রাস্তায় কেক বানানো শিখে ছোট বাচ্চারা আসলে এগুলো সেল করছে। এটা নিয়েও তো কিন্তু কন্ট্রোভার্সি আছে, কন্ট্রোভার্সি। বাট এরা হয় কি যে শিখতে চায়। আমার কথা হচ্ছে শেখাটা কোনো খারাপ কিছু না, বাট আমি আমার স্টুডেন্টকে একটা কথা বলি সবসময়, সেলিং পর্যায়ে তখনই যাবা যখন তোমার প্রোডাক্টটা, মার্কেটে যে প্রোডাক্ট আছে সেটার সাথে কম্পিটিশন করার মতো জায়গায় যায়। আমি আজকেই শিখলাম, কালকে যে সেলও করতে পারবো না, শেখাতেও পারবো না। তোমার প্রোডাক্টটাকে তুমি প্র্যাকটিস করো, শেখো, জানো, দেন হচ্ছে যখন মনে হবে যে না আরেকজন আছে তার জায়গায় আমি যেতে পারছি কাছাকাছি, দেন তুমি প্রোডাকশনে যাও। তো ওই বাচ্চারা তো নিশ্চয়ই আসলে ওই শখে থেকে আসে, বাট ওভাবে তো নিশ্চয়ই সেলে যাবে না। কিন্তু আমার কাছে ভালো লাগছে আগ্রহটা, যে তারা আসলে আগ্রহ নিয়ে আসছে আমার কাছে শিখতে। তো শেখাটা হয় কি যে খুলনায় যেটা হয়েছে, আমার কাছে মনে হয় যে আমি শেয়ার রাঁধুনি হওয়ার যে যখন শেয়ার রাঁধুনিতে হলাম, শেয়ার রাঁধুনিতে যখন আসলাম, আমি যখন সেকেন্ড হলাম, তখন আসলে যে পরিচিতিটা দিয়েছে বা পরবর্তী 2টা সিজনে মেন্টর হওয়ার কারণে মানুষের একটা পরিচিতি চলে আসছে। এবং তাদের ভিতরে আমি একটা জিনিস দেখেছি, আমার কাছে অনেকে এসে বলে যে আমি আপনার মতো হতে চাই। তো এই জিনিসটা আমাকে খুব নাড়া দিয়েছিল যে আমি এটুকু অ্যাচিভ করতে পেরেছি যে আমার মতো হতে চায় বা আমার মতো এই কাজটা করতে চায়। সো কেন না এটাকে আসলে শেখানো যায়, এই জন্য মনে হয় অনেকে আসে আমার কাছে। এখন তো ইউটিউবে রেসিপির ছড়াছড়ি, তো একজন প্রফেশনাল শেফের কাছে মানুষ কেন শিখবে? ইউটিউবে যেটা 5 মিনিটে দেখানো হয়, আমি এটা 5 ঘন্টায় শেখাই। একদমই তাই। এবং আমি এই জিনিসটা নিয়ে খুব ট্রল হয় যে আমি একটা 5 মিনিটের 5 মিনিটে তৈরির একটা রেসিপি দেখছি 5 ঘন্টা বসে। তো এই জিনিসটা আমাকে না মাঝে মাঝে যখন স্টুডেন্ট, আমাদের তো পেজ থেকে আমরা এইভাবে কালেক্ট, মানে স্টুডেন্ট আসে আমাদের, তো আমাকে মাঝে মাঝে কমেন্ট করে যে এটা শেখাবেন, এটা তো ইউটিউবে আমরা দেখেই নিয়েছি 5 মিনিটে। তো তখন আমি খুব সুন্দর করে এক্সপ্লেন করি যে 5 মিনিটে যেটা দেখেছেন, তো সেটা আমি যখন 5 ঘন্টায় দিই, আপনাকে বুঝতে হবে যে 5 ঘন্টা আসলে আপনি কী পাচ্ছেন। সো আগে আপনি যখন আমার কোনো ক্লাস না করেন, তো তাহলে সে একবার করেন, তাহলে বুঝতে পারবেন। এবং আপু আমার যারা আসে, আমার স্টুডেন্ট মোস্ট অফ দ্য হচ্ছে রিপিটেড, মানে আমার কাছে 10টা ক্লাস করা, 12টা ক্লাস করা। এবং মজার ব্যাপার হচ্ছে ওরা এসে বসে ডিসিশন নেয়, আপু এরপর আমি এই ক্লাস করবো, ওরাই ডিসিশন দেয় আমাকে, 5-10 মিলে আমরা পরবর্তী এই ক্লাসটা করবো। দ্যাট মিনস তারা কি ইউটিউব দেখছে না? অবশ্যই দেখছে, বাট তাদের কাছে ডিফারেন্সটা মনে হয় যে একটা সরাসরি ক্লাস দেখা, ওই ফুডটাকে টেস্ট করা, নলেজটা নেওয়া, যেমন বই পড়ে সাঁতারে নামার বিষয়টা। হ্যাঁ, এক্স্যাক্টলি। এবং একটা বিষয় কি, আমরা ইউটিউবে দেখছি শুধু কি রেসিপিটা, হাজার হাজার রেসিপি আছে, বাট আপনাকে তো ব্যাকরণটা জানতে হবে। আমি তো শব্দটা যখন বানাবো বা বাক্যটা তৈরি করব, আমার ফার্স্ট কি, আমাকে তো ব্যাকরণ জানতে হবে। তা আমার কাছে মনে হয় আমি রেসিপি শেখানোতে ইন্টারেস্ট বেশি না, আমি আগে ব্যাকরণটা শেখাই, যে আসলে রেসিপি ক্রিয়েট হবে কীভাবে ভ্যারিয়েশন আনতে পারবে, কীভাবে ডাইভার্সিটি হতে পারে। তো ওই জায়গায় যদি সে শিখে যায়, তখন সে নিজেই আরও আমার কাছে 5টা শিখে 50টা কেক বানাতে পারবে। ওই ক্যাপাসিটিটা তাকে দিতে হবে। এই যে ডাইভার্সনের কথা বলছেন, বাংলাদেশি খাবারের অনেক ডাইভার্সন, এরপরে আবার বিদেশি খাবার। তো আমাদের দেশে এই যে বিদেশি খাবারগুলো কি আমরা ইদানিং বেশি পছন্দ করে ফেলছি? এটা একটা কারণ আমি বলবো যে আমাদের যে ফুড, যে ব্লগার বলেন বা ফুড ইন্ডাস্ট্রি যেটা বলেন, যেটা আমরা যেহেতু অনলাইন বেস, বাচ্চারা সবাই অনলাইনে থাকছে, সারাক্ষণ দেখছে। সো হয় কি, ওয়ার্ল্ড ওয়াইড যে ফুডগুলো সামনে আসছে, ভাইরাল হচ্ছে কিছু, এবং সেগুলো আবার স্টুডেন্টগুলো নিয়ে আসছে প্রমোশনের জন্য।
তো তখন বাচ্চারা ওগুলোর প্রতি আগ্রহ হচ্ছে। আমাদের কিন্তু নিজস্ব একটা বাংলাদেশের যে কুইজিন আছে, এটা যে এত সমৃদ্ধ, আমরা কিন্তু এটা ভুলেই গেছি। দেশের বাইরে গেলে মনে হয় ইস আমরা ভাত খাবো, আবার দেশে থাকলে মনে হয় না আমি চাইনিজ পাস্তা খাবো, চাইনিজ খাবো, পিৎজা খাবো, তাই না? কেন? কারণ হচ্ছে আমরা আসলে ওই যে বললাম, আমরা ভুলেই যাই যে আমাদের যে ট্র্যাডিশনালি ফুড আছে এগুলো অনেক বেশি রিচ, তাই না? কিন্তু অ্যাকচুয়ালি কি দেখেন যে কুইজিনের কথা আমরা বলি, বিভিন্ন কুইজিন, যেমন থাই কুইজিন, চাইনিজ, মানে মেক্সিকান, বাট বাংলাদেশি কুইজিন কি এখনো বিশ্বভাবে কি খুব বেশি করতে পেরেছে? যে বাংলা, সেটা নিয়ে আপনারা কি করতে পারেন? আমরা আসলে আমাদের দেশীয় যে ফুডগুলো আছে এটা নিয়ে কিন্তু আমরা কাজ করছি। যেমন আমাদের যে নিজস্ব ফুডগুলো আছে এটাকে আমরা ফিউশন দিয়েও কিন্তু ইন্টারন্যাশনালি প্রেজেন্ট করার ট্রাই করছি। আপনি চিন্তা করেন 5 বছর আগেও যে খুলনায় চুইঝাল ছিল, বা সেটা এত সবাই খেতে পছন্দ করে, কেউ জানতো? এখন আমার মনে হয় না বাংলাদেশে কেউ আছে যে জানে না যে খুলনায় চুইঝাল, গরুর মাংস চুইঝাল বা মাটন চুইঝাল বিখ্যাত। কেন? এটা কিন্তু প্রমোশনের জন্য। এবং যারা রন্ধনশিল্পী আছে বা শেফরা আছে, আমরাই কিন্তু বিভিন্ন টিভি চ্যানেলে এটাকে নিয়ে কাজ করেছি, দেশি ফুড। এটা হচ্ছে না যে তা না, আমরাও ট্রাই করছি দেশি ফুডগুলোকে প্রমোট করার। তবে ওই যে বললাম, গ্লোবালাইজেশনের সময় সব ফুডই আসলে সব জায়গায় এখন অ্যাভেলেবেল। সো ওই জায়গা থেকে বাচ্চারাও, ওই যে বললাম না যে বাচ্চারা হয় কি একটু চিজি টাইপের জিনিস বা একটু ক্রিমি টাইপের জিনিসপত্র বা ফ্রাইড আইটেম বেশি পছন্দ করে। সো ওরা আসলে ওই দিকে ঝুঁকে যাচ্ছে। এবং আমাদের মায়েদের যেটা হচ্ছে, কর্মজীবী মায়েরা আমরা বেশিরভাগই, সো বানানোর চেয়ে মনে করি বাসা বাড়ি থেকে একটু কিছু কিনে খাইয়ে দিই। ওই যে অভ্যাসটা তৈরি হচ্ছে, এখান থেকে আসলে শুরু হচ্ছে ওদের, মানে অভ্যাসের চেঞ্জটা আনতে হবে আমাদের। থ্যাংক ইউ সো মাচ। এই অভ্যাসের চেঞ্জ কিভাবে আসবে আমি আসলে জানি না। আপনার কাছে যদি এই প্রশ্নটার উত্তর থাকে, হ্যাঁ। আপনি শেষ কোনো কথা যদি বলতে চান বলবেন, আর এই প্রশ্নটার উত্তরও দেবেন, তারপরে আমরা বোধহয় র্যাপ আপ করতে পারি। আমার অনেক কিছু জেনে ফেলেছি এই ইন্ডাস্ট্রি সম্পর্কে, সব কিছু আমি আচ্ছা, পেয়ে গেছি। আমার কাছে মনে হয় অভ্যাসটা, চেঞ্জটা আমাদের বলি না যে পরিবার থেকে আসে। সো আমার বাচ্চাকে যদি আমি শেখাই যে এটা খেতেই হবে, আমাদের বাচ্চাদের আসলে আমরা অপশন দিয়ে ফেলি অনেক বেশি। ছোটোবেলা থেকে যদি বাচ্চাকে আমি বোঝাই আমার কালচার কি, আমার এই ফুডটা অ্যাভেলেবেল, এটা খেতে কি, এটা পুষ্টিগুণ কি, এটা খেলে আসলে তুমি কী কী বেনিফিটেড হবে, বা আমরা যদি বাইরে ফুডটাকে বুঝাই যে এটার ক্ষতিকারক দিকটা কি, ভালো দিকটা কি, এটা আমাদেরই দায়িত্ব আসলে, আমার বাবা মা বলি বা ফ্যামিলি, দাদা দাদি বা সবাই মিলে। তো সেই জায়গা থেকে আমাদের নিজেদের ফুড হ্যাবিটটা যদি একটু চেঞ্জ করি, সেক্ষেত্রে বাচ্চার উপর কিন্তু এটা প্রভাব পড়বে, এই জায়গাটা। আর আমি মনে করি যে আমাদের যে পাঠ্য বই আছে সেখানেও আমাদের ফুড নিয়েও থাকা উচিত, তার সেই ইনফরমেশনগুলো থাকা উচিত। তাহলে বাচ্চারাও আগ্রহ হবে যে বইতে যখন জানবে যে আমাদের বইতেও আছে, বা ইভেন আমরা যখন মিডিয়াতেও যেই জিনিসগুলো হচ্ছে বা সোশ্যাল মিডিয়াতে দেশি ফুডটাকে প্রচারটা যদি বেশি করি, আমার মনে হয় সবাই আমরা দেশি ফুডের উপর বেশি ঝুঁকে যাবো এবং ইন্টারন্যাশনালি দেশি ফুডকে রিকগনাইজ দিতে পারবো। থ্যাংক ইউ সো মাচ। দেখছিলেন হার স্টোরি, সঙ্গে ছিলাম আমি রুকাইয়া জহির এবং আমার সঙ্গে ছিলেন সুপার শেফ নাদিয়া নাতাশা। সবাই ভালো থাকুন, দেখা হবে নতুন কোনো পর্বে নতুন কোনো অতিথিকে নিয়ে। সেই অবধি সবাই ফলো করুন আলাপের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলগুলো, দেখুন আলাপ।